আজকের ক্লাসের রেকর্ডিং এ, তারপর আমরা শেয়ার স্ক্রিনে যাচ্ছি। ওকে ফাইন। সো আমরা শেয়ার স্ক্রিনে চলে আসলাম এবং রেকর্ডিং আমাদের হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। ভয়েস যদি কোনো প্রবলেম হয় ভয়েসের বিষয়ে আপনারা একটু আমাকে একটু ইনপুট দিন, ঠিক আছে? সো আমরা অলরেডি আমাদের পড়েছি যে দেয়ার আর টু টাইপস অফ বিজনেস স্ট্র্যাটেজিক অল্টারনেটিভস। একটা হচ্ছে কর্পোরেট, একটা হচ্ছে বিজনেস। বিজনেস হচ্ছে যখন আমরা পার্টিকুলারলি একটা ইন্ডাস্ট্রিতে একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রিতে পার্টিকুলার একটা মার্কেটে যখন আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি ডেভেলপ করি, এটাকে আমরা বিজনেস লেভেল স্ট্র্যাটেজি বলি। আর কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজিটা হয় সাধারণত যখন কোনো একটা কোম্পানি ডিফারেন্ট সেভারাল ইন্ডাস্ট্রিজ এবং সেভারাল মার্কেটে তাদের স্ট্র্যাটেজি ডেভেলপ করে, ঠিক আছে? সো স্ট্র্যাটেজি ফর্মুলেশন, স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন আমরা পড়েছি। আমরা টাইপস অফ স্ট্র্যাটেজিস পড়েছি, শর্ট অ্যানালাইজ পড়েছি। হোপফুলি শর্ট অ্যানালাইজ সম্পর্কে বেসিক যে প্রবলেমগুলো ছিল আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। শর্ট অ্যানালাইসে কি কাজগুলো করতে হয়, আমরা অলরেডি ইভালুয়েটিং অর্গানাইজেশন স্ট্রেংথটাকে সবসময় ইভালুয়েট করতে হবে এবং এটাকে সবসময় বুস্ট আপ রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এটা আমরা কয়েকটা পয়েন্টে আলোচনা করেছি। তারপর আমরা ইভালুয়েটিং অর্গানাইজেশন স্ট্রেংথ এটা কমপ্লিট করার পরে আমরা পড়েছি উইকনেস। হ্যাঁ, অর্গানাইজেশন উইকনেস কখনো এটাকে ক্যান বি ওভারকাম, বিভিন্নভাবে ওভারকাম করা যায় এবং উইকনেসটাকে অনেক সময় এটাকে রিমুভ করা যায় না, তো ইউ হ্যাভ টু রিডিউস ইট। এটা খেয়াল রাখতে হবে সবসময়। আর যদি আপনি উইকনেস রিডিউস করতে না পারেন, তাহলে আপনার এই উইকনেসটা ইট উইল বি অ্যানাদার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ফর অ্যানাদার কোম্পানি অ্যান্ড ইট উইল বি কম্পিটিটিভ ডিসঅ্যাডভান্টেজ ফর ইউর কোম্পানি। সো এটা খেয়াল রাখতে হবে সবসময় আমাদেরকে। সো ইউ হ্যাভ টু ইভালুয়েট অর্গানাইজেশন অপরচুনিটিস এন্ড থ্রেট। কেন বলেছি? যদি অপরচুনিটিসকে আপনি কাজে লাগাতে না পারেন, এটা ইট উইল বি থ্রেট ফর ইউ। আর যদি থ্রেটটাকে রিডিউস করতে পারেন, থ্রেটটাকে ডিটেক্ট করতে পারেন, তো ইট উইল বি অপরচুনিটিস ফর ইউ। অনেক সময় এমন হয়ে যাবে। ওকে, সো ফর্মুলেটিং বিজনেস লেভেল স্ট্র্যাটেজিস। আমরা ফার্স্টে আজকে আলোচনা করব বিজনেসের কি কি বিজনেস লেভেল সম্পর্কে আমাদের নলেজ তৈরি হয়েছে। সো হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ স্ট্র্যাটেজিস টু ফর্মুলেট বিজনেস লেভেল স্ট্র্যাটেজি? কি কি স্ট্র্যাটেজি আছে বিজনেস লেভেলের জন্য? ফার্স্ট স্ট্র্যাটেজির নাম হচ্ছে পটার্স জেনারিক স্ট্র্যাটেজি। পটার্স জেনারিক স্ট্র্যাটেজি, যেটাকে অ্যাকর্ডিং টু মাইকেল পটার, যিনি যেটাকে আমরা বলছি পটার জেনারিক স্ট্র্যাটেজি বা পটার্স স্ট্র্যাটেজি। মাইকেল মাইকেল পটার নামে একজন বিখ্যাত ব্যক্তি, উনি একটা ধারণা দিয়েছেন যে একটা কোম্পানি তাদের জেনারিক মানে মূল তিনটে স্ট্র্যাটেজি ওরা ফলো করে থাকে। নাম্বার 1 ডিফারেন্সিয়েশন, নাম্বার 2 ওভারঅল কস্ট লিডারশিপ স্ট্র্যাটেজি, এন্ড নাম্বার 3 ফোকাস স্ট্র্যাটেজি। এই তিনটা স্ট্র্যাটেজিতে ওরা সাধারণত কাজ করে থাকে। উনি মাইকেল পটাস সাহেব উনি এটা বলেছেন এবং উনি বুঝিয়েছেন কোন স্ট্র্যাটেজিটা আসলে কিভাবে ডেভেলপ করা হয়। ফার্স্ট যেটা উনি বলেছেন যে পটাস জেনারিক স্ট্র্যাটেজি, ফার্স্ট স্ট্র্যাটেজির নাম দিয়েছেন উনি ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি। ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজিতে বলা হয় যে an organization seeks to distinguish itself from competitors through the quality of its product and services. ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজিতে বলা হয়েছে যে একটা কোম্পানি তাকে ডিস্টিংগুইশড ইটসেলফ, তাকে আলাদা করে কার থেকে? কম্পিটিটরদের থেকে। থ্রু দ্য কোয়ালিটি অফ ইটস প্রোডাক্টস এন্ড সার্ভিস, তার কোয়ালিটি প্রোডাক্ট ডেভেলপ করে সে অন্যের থেকে আলাদা হওয়ার চেষ্টা করে। এবং ফার্মস এটা ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজিতে যখন সে ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি ডেভেলপ করে, তখন কোম্পানিগুলো তাদের কম্পিটিটর থেকে অনেক বেশি হাই প্রাইস করে থাকে এবং কাস্টমাররা ওই প্রাইসটা কি দিতে রাজি থাকে। সে ফর এক্সাম্পল, যখন আমরা যদি এক্সাম্পল দিই যে রোলেক্স এর কথা, যে রোলেক্স ওয়াচেস আর হ্যান্ডমেড অফ প্রিশিয়াস মেটাল লাইক গোল্ড, প্লাটিনাম, স্টেনলেস স্টিল and they are substitute of the strength test of equality. That means ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজিতে কি হয়? ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজিতে তারা অলওয়েজ চেষ্টা করে নিজেদেরকে ডিফারেন্সিয়েশন করার জন্য। তারা কোয়ালিটি প্রোডাক্ট ডেভেলপ করে এবং সার্ভিস ডেভেলপ করে, যেটা অন্য থেকে তাদের অন্য কম্পিউটার থেকে তাদেরকে আলাদা তৈরি করে। দে নেভার থিঙ্ক অ্যাবাউট দ্য কস্ট। তারা এখানে কস্ট নিয়ে চিন্তা করে না, তারা চিন্তা করে শুধুমাত্র আর নিজেদেরকে ডিফারেন্সিয়েট করা। কার থেকে? কম্পিউটার থেকে। যেমন আমাদের এখানে বইয়ে বেশ কিছু এক্সাম্পল আছে, রোলেক্সের এক্সাম্পল আছে, কোকা-কোলা, পেপসি যখন তাদের কম্পিউটার মার্কেটে যখন তারা কুকের একটা প্রোডাক্ট নিয়ে আসে হচ্ছে দাসানি,
হ্যাঁ, দাসানি একটা ব্র্যান্ড, পানির ব্র্যান্ড, যেটা আমাদের দেশে নাই। আমাদের দেশে হচ্ছে কিনলে, কিন্তু ওয়ার্ল্ডে খুব নাম করা একটা কোম্পানি হচ্ছে দাসানি। তারা যেমন তাদের প্রোডাক্টকে ডিফারেন্সিয়েশন করে টেস্টের কারণে। আর অ্যাকোয়াফিনা, সে বলেছে আমার প্রোডাক্টটা কি পিউরিটি। হ্যাঁ, এভাবে বিভিন্ন কোম্পানি কিন্তু বিশেষ করে যেমন মন ব্ল্যাঙ্ক, খুব নাম করা একটা কলম কোম্পানি, নিকন, গদিবা চকলেট কোম্পানি, লেক্সাস, হ্যাঁ, রালফ লরেন, অনেক পৃথিবীর এরকম অনেক বড় বড় কোম্পানি আছে। দে ইউজ দিস স্ট্র্যাটেজি, ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি, যাদের মেইন কাজই হচ্ছে ক্রিয়েট ডিফারেন্সিয়েশন ফ্রম আদার্স অ্যান্ড ট্রাই টু ডেভেলপ কোয়ালিটি প্রোডাকশন সার্ভিসেস। তাদের মেইন কাজ হচ্ছে ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করা, যেটার মাধ্যমে তারা তাদের কম্পিউটার থেকে তাদের নিজেদেরকে আলাদা তৈরি করতে পারে এবং আলাদা একটা এন্টিটি দিতে পারে। ওয়ার্ল্ডের অনেক বড় বড় কোম্পানি এইরকম স্ট্র্যাটেজিটা ইউজ করে থাকে। সো অনেক সময় আবার সার্ভিস ডিফারেন্সিয়েশন করেও কিন্তু ডেভেলপ করে, যেমন আমরা যদি স্কয়ার হসপিটালের কথা বলি, বা আমরা যদি সিটি ব্যাংকের কথা বলি, অথবা আমরা যদি এরকম আরো যদি একটু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কথা বলি। সো দে ক্রিয়েট ডিফারেন্সিয়েশন বাই প্রোভাইডিং কোয়ালিটি সার্ভিসেস টুয়ার্ডস দেয়ার টার্গেট কাস্টমার। এভাবে কিন্তু ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজিটা ডেভেলপ করা হয়। নাম্বার 2, উনি যে সেকেন্ড যে স্ট্র্যাটেজিটার কথা বলেছেন, উনি বলেছেন ওভারঅল কস্ট লিডারশিপ। বলেছে কিছু কিছু কোম্পানি আছে, আমরা দেখি যে এই কোম্পানিগুলো মেইন ফোকাস পয়েন্ট থাকে টু রিডিউস কস্ট। মানে তাদের বা তাদের মেইন জায়গা থাকে গেম, তারা মার্কেটে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যদি বলি, বাই রিডিউসিং ইটস কস্ট বিলো দ্য কস্ট অফ কম্পিটিং ফার্মস। মানে যে তাদের কম্পিটিটর যে ব্র্যান্ডগুলো আছে, ওদের সাথে ওদের সাথে মেইন যেই কাজটা করে সেটা হচ্ছে প্রাইস রিডিউস করে, কস্ট রিডিউস করে, তারা মার্কেটে লো কস্টে প্রোডাক্ট ডেভেলপ করে। এবং তারা ওই মার্কেটে মেইন ফোকাস পয়েন্ট দিয়ে থাকে কাস্টমারের মাইন্ডে, দ্যাট ইজ কস্ট। যেটার একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে শাওমি, যে তাদের মেইন যেই স্ট্র্যাটেজি ওরা ডেভেলপ করেছে, ওভারঅল কস্ট লিডারশিপ প্র্যাকটিস করেছে, যে তারা মার্কেটে কাস্টমারকে এরকম একটা থট দিয়েছে যে উই প্রোভাইড কোয়ালিটি প্রোডাক্ট, তো অবশ্যই ওরা মানে মেনটেন করে যদিও, কিন্তু দে ফোকাস অন কস্ট। তারা বলছে আমরা কি ল কস্টে প্রোডাক্ট দিচ্ছি, এটা ওয়ালটন করেছে সাকসেসফুলি আমাদের দেশে, সেটা করেছে, সিম্ফনি করেছিল কাইন্ড অফ। এরকম ল কস্টে অনেক কোম্পানিগুলো কিন্তু এই ধরনের স্ট্র্যাটেজি ডেভেলপ। তো পটার্সের সেকেন্ড স্ট্র্যাটেজি বলা হচ্ছে যে কোম্পানিগুলো সাধারণত অনেক কোম্পানি এই স্ট্র্যাটেজি ডেভেলপ করে থাকে, যে ওভারঅল কস্ট লিডারশিপ। আমাদের বইয়ে টাইমেক্স এর এক্সাম্পল দেওয়া আছে, যেমন টাইমেক্স একটা ঘড়ির ব্র্যান্ড, যেটা ইন্ডিয়াতে খুবই জনপ্রিয়, এন্ড দে মেইনলি ফোকাস অন দ্য কস্ট। তারা কিন্তু খুবই কম প্রাইসে মানে ঘড়ি এবং দিয়ে থাকে, এবং সিম্পল লো কস্টে তারা কিন্তু ঘড়ি প্রোভাইড করে থাকে। যেমন যেমন চকলেটের মধ্যে হার্শি, যদিও হার্শি চকলেটটা আমাদের জন্য অনেক দামি, কিন্তু এটা সারা ওয়ার্ল্ডে কিন্তু অনেক লো প্রাইসে প্রোডাক্ট ইউজ হয়। ধরুন বিগ একটা আমাদের শেভিং আইটেম আছে, বিগ, জেল, তারপরে রেজার, এগুলো পাওয়া যায় বিগ। এটাও কিন্তু খুব বড় একটা এক্সাম্পল ওভারঅল কস্ট লিডারশিপের। সো ইন দিস ওয়ে কোম্পানি ক্যান ইউজ দিস স্ট্র্যাটেজি। ওকে, যেমন টয়োটা গাড়িকে এখনো এই মানে লো কস্ট লিডারশিপ বলা হয় গাড়ির ইন্ডাস্ট্রিতে। এভাবে যেমন আমরা হুইল বলতে পারি, হ্যাঁ, যেমন ইউনিলিভারের সার্ফ এক্সেল যদি বলি, সার্ফ এক্সেল আমরা ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজিতে ফেলতে পারি, আর হুইলকে আমরা ওভারঅল কস্ট লিডারশিপ বলতে পারি। 2 টাকা বা এরকম কস্ট যারা ফোকাস করে, যারা কস্টের দিকে ফোকাস করে, তারা স্ট্র্যাটেজি ডেভেলপ করে। And last one, most important thing, that is an focus strategy. Focus strategy বলেছে organization concentrate on a specific regional market, product line or group of buyers, যারা স্পেশালি একটা স্পেসিফিক টার্গেট গ্রুপকে টার্গেট করে প্রোডাক্ট তৈরি করে, যারা স্পেশালি একটা স্পেসিফিক টার্গেট গ্রুপকে মানে মার্কেটকে অথবা প্রোডাক্ট লাইনকে টার্গেট করে, অথবা গ্রুপ অফ বায়ার্সকে টার্গেট করে প্রোডাক্ট ডেভেলপ করে থাকে। এবং দে মে ইউজ ডিফারেন্সিয়েশন অথবা ওভারঅল কস্ট লিডারশিপ, যে কোনো একটা ব্যবহার করতে পারে। কেউ হয়তো বা এটা ডিফারেন্সিয়েশন ব্যবহার করে, অথবা কেউ কস্ট লিডারশিপ ব্যবহার করে। ফোকাসে একটা এক্সাম্পল যদি বলি, আইফোন কি করেছে, তারা কিন্তু হাই ইনকাম পিপলদের জন্য প্রোডাক্ট বানায়, এবং তাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এবং আমরা যদি আরো কিছু এক্সাম্পল যদি বলি, যেমন
আপনাদের বইয়ে যে এক্সাম্পল গুলো দেয়া আছে এর মধ্যে আমি একটা এক্সাম্পল নিয়ে একটু আলাপ আলোচনা করতেছি। যেমন হ্যাসেল ব্র্যান্ড, হ্যাসেল ব্র্যান্ড হয়তো নামটা আপনারা শোনেন নাই। হ্যাসেল ব্র্যান্ড হচ্ছে একটা খুবই পপুলার একটা মানে ক্যামেরার ব্র্যান্ড, যেটা আপনারা জীবনে কখনো শোনেন নাই। দিস ইজ অনলি ফর প্রফেশনাল ফটোগ্রাফার্স। তাহলে তার টার্গেট গ্রুপ কারা? প্রফেশনাল ফটোগ্রাফার্স, এবং দে ইউজ ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি। এরকম ভাবে তারা কিন্তু এটা ডেভেলপ করে থাকে। সো আইদার দে ডিফারেন্সিয়েশন focus whereby the firm differentiates its product in the focus market, or overall cost leadership focus whereby the manufacturer is sell product. মেবি তারা এটা হতে পারে। যেমন আমি যদি আপনাদেরকে একটা ওভারঅল কস্ট লিডারশিপের ফোকাসের এক্সাম্পল দেই, তাহলে আপনারা হয়তো বুঝবেন। এটা একটা ভালো এক্সাম্পল হচ্ছে নিরমা ওয়াশিং পাউডার। নিরমা ওয়াশিং পাউডার, নিরমা ওয়াশিং পাউডার সাধারণত ডেভেলপ করে থাকে কাদের জন্য? ল ইনকাম পিপলদের জন্য। হ্যাঁ, এটা ল ইনকাম পিপলের জন্য ওরা টার্গেট করে থাকে, এবং ওনলি তারা এখানে ওভারঅল কস্ট লিডারশিপ প্র্যাকটিস করে থাকে। আর একটা ভালো এক্সাম্পল যদি দেই, এটার জন্য সবচেয়ে পারফেক্ট এক্সাম্পল হবে বাচ্চাদের ডায়াপার, অথবা বাচ্চাদের ডায়াপারের এক্সাম্পলটা যদি দেই। যেমন দেখেন, বাচ্চাদের ডায়াপার কিন্তু স্পেসিফিক বাচ্চাদেরকে টার্গেট করে ওই স্পেশালি প্রোডাক্টটা তৈরি করা হয়েছে, এবং ওই প্রোডাক্টটা কিন্তু কেউ ব্যবহার করে ওভারঅল কস্ট লিডারশিপ, কেউ ব্যবহার করে ডিফারেন্সিয়েশন। যেমন প্যাম্পার্স ব্র্যান্ডের কথা বলি, প্যাম্পার্স যে ব্র্যান্ডটা সেটা বা হাগিস যে ব্র্যান্ডটা সেটা কিন্তু ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি ব্যবহার করে কোম্পানিগুলো। আবার যদি চুচু ডাইপারের কথা বলি, চুচু যে আমাদের দেশীয় যে কোম্পানির যে ডাইপারটা আছে, সেই ডাইপারটা কিন্তু ব্যবহার করে ওভারঅল কস্ট লিডারশিপ। কিন্তু দেখেন একই প্রোডাক্ট ডিফারেন্ট ফোকাস স্ট্র্যাটেজিতে ওরা স্পেসিফিক টার্গেট কাস্টমারকে করে। কেউ ব্যবহার করছে ওভারঅল কস্ট লিডারশিপ, কেউ ব্যবহার করছে ডিফারেন্সিয়েশন। অ্যানাদার এক্সাম্পল, আমরা যদি আমাদের বোনদের বা আমাদের যে বোন বা আমাদের যে মেয়েরা আছে, তাদের যে স্যানিটারি ন্যাপকিনের যে ব্র্যান্ডগুলো আছে আমাদের দেশে অ্যাভেলেবল, যে ব্র্যান্ডগুলো পাওয়া যায়, স্টেফি সিকিউর পাওয়া যায় বা হুইসপার আছে, এই ব্র্যান্ডগুলো কিন্তু ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি ব্যবহার করে, বাট স্পেশালি ফর ফিমেল। এই প্রোডাক্টগুলো কিন্তু ইয়াং ফিমেলদের জন্য স্পেশালি ডিজাইন করা, কিন্তু দে ইউজ ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি in this segment. Okay, but if you think about the Freedom and Joya, এই ব্র্যান্ডগুলো কথা যদি বলি, they use overall cost leadership, though there's a focus strategy মানে তারা কিন্তু overall cost leadership practice করছে। So in focus strategy, company either concentrate on differentiation strategy, or they may focus on overall cost leadership. But in focus strategy, company focus on the regional market, product line, আর গ্রুপ অফ বায়ার্স। স্পেসিফিক কোন একটা মার্কেটের জন্য অথবা কোন একটা প্রোডাক্ট লাইনের জন্য। প্রোডাক্ট লাইন মেবি হতে পারে যে আমরা যদি প্রোডাক্ট লাইনের কথা এক্সাম্পল বলি, যে প্রোডাক্ট লাইন কি, একটা কোম্পানি একটা স্পেসিফিক প্রোডাক্টে যে ব্র্যান্ডগুলা ফারদিন আমরা এইটার আলোচনায় আসবো, এটার প্রত্যেকটা এক্সাম্পল নিয়ে আমার আলোচনা করবো, কারণ এটার উপর বিশাল একটা অ্যাসাইনমেন্টের কাজ আছে। সো আমাদেরকে এটা ভালো করে পড়তে হবে, এবং আপনারা যারা কেস স্টাডি বা কেস যারা ডেভেলপ করেন, এগুলোর জন্য এগুলো মানে সো মাচ ইম্পর্টেন্ট, মানে এগুলো ছাড়া কোনো বিকল্প নেই। সো ইন দিস ওয়ে দ্য কোম্পানি ফোকাস অন দ্যাট ওয়ে, যে ফোকাস স্ট্র্যাটেজিতে কোম্পানিগুলো কি ডেভেলপ করে থাকে। সো আমরা একটা এক্সাম্পলের আমাদের একটা চার্ট আছে, আমরা এই একটা গ্লান্স যদি দেখি যে ডিফারেন্সিয়েশনে কি করে কোম্পানিগুলো তাদের প্রোডাক্টগুলোকে ডিস্টিংগুইশ করার চেষ্টা করে, মানে ডিফারেন্ট করার চেষ্টা করে। যেমন রোলেক্স, গদিবা, মার্সিডিজ বেঞ্জ, নিকন, ক্রস, এগুলো। হ্যাঁ, ওভারঅল কস্ট লিডারশিপে রিডিউস ম্যানুফ্যাকচারিং এন্ড আদার কস্ট, তারা আদার ম্যানুফ্যাকচারিং এবং কস্টকে কমিয়ে, যেমন স্বাভাবিক বলে আমরা এত ভালো কোয়ালিটি প্রোডাক্ট কিভাবে দিতে পারছি, ওরা বলে যে আমরা ভালো কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে আমরা আমাদের মানে অপারেটিং কস্ট খুব কম, এই কারণে আমরা ভালো প্রোডাক্ট দিতে পারি, বা ওদের ম্যানুফ্যাকচারিং বা ডিস্ট্রিবিউশন কস্ট খুব কম হয়, এই কারণে ওরা ভালো প্রোডাক্ট দিতে পারে। ফোকাস কনসেন্ট্রেট অন স্পেসিফিক রিজনাল মার্কেট। হ্যাঁ শাকওয়াত, প্লিজ মেসেজ লিখেন, টাইপ করেন, আমি পড়ছি, সমস্যা নেই। কনসেন্ট্রেট অন স্পেসিফিক রিজনাল মার্কেট, প্রোডাক্ট মার্কেট আর গ্রুপ অফ বায়ার্স। স্পেসিফিক করে যেমন বলে, যেমন ট্যাগ হুয়ার ওয়াচেস একটা ব্র্যান্ড আছে। এই ট্যাগ হুয়ার ব্র্যান্ডটা হচ্ছে differentiation strategy selling the rough waterproof watches to active consumers. স্পেসিফিক যারা ট্রেকিং করে তাদের জন্য ট্যাগ হুয়ার একটা ওয়াচেস ব্র্যান্ড, তারা স্পেশালি ওই যে ট্রাভেলারদের জন্য করে, এবং এটা আলাদা করে ওরা ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি ব্যবহার করে। তবে ফোকাসে অনেক সময় ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি ব্যবহার হয়ে থাকে। সো দ্যাটস অল অ্যাবাউট। আমরা আরেকটা পরে দেন আমরা দুইটা স্ট্র্যাটেজি আছে বিজনেসের, আমরা দুইটা পরে, এরপরে আমরা একটা আলোচনায় চলে আসবো। ওকে, জাস্ট আমি এটা শেষ করে নেই, আপনারা আপনাদের কোশ্চেনগুলো রাখেন, আমি আই উইল অ্যানসার ইচ এন্ড এভরি কোশ্চেন।
এখন পটাশ জেনারিক স্ট্র্যাটেজি যদি আমরা যদি ইমপ্লিমেন্টের কথা বলি, যে হাউ ক্যান ইউ ইমপ্লিমেন্ট মার্কেটিং, আমরা যদি ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করতে যাই, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে মার্কেটিং এর সেলস এমফাসাইজ, এখানে মার্কেটিং এবং সেলসে আমাকে বেশি ফোকাস দিতে হবে হাই কোয়ালিটি হাই ভ্যালু ইমেজ অফ দ্য অর্গানাইজেশন প্রোডাক্টস সার্ভিস। এই যেমন স্যামসাং এর কথা বলে, আইফোনের কথা, বা ডিফারেন্সিয়েশনে যারা করে, যেমন ইউনিলিভারের কসমেটিক্স গুলো আমরা কিন্তু অনেক হাই প্রাইসে কিনতে চাই, কারণ তাদের একটা ব্র্যান্ড ইমেজ আছে এবং তারা হাই কোয়ালিটিকে অলওয়েজ এমফাসাইজ করে, হাই ভ্যালু ইমেজের ক্ষেত্রে অলওয়েজ এমফাসাইজ করে, মানে উইথ আদার্স। আমরা আসবো নেয়ামতুল্লাহ, আসবো আমরা কোশ্চেন অ্যান্সারে আসবো, একটু একটু শেষ করে নেই, একটু শেষ করে নেই, আমরা কোশ্চেন অ্যান্সারে আসবো ইনশাআল্লাহ। আমরা কুইজটা বা এটা একটা, এটা তো আর একটা মাল্টিপল চয়েস কোশ্চেন, আশা করি এটা সমস্যা হবে না, ঠিক আছে। সো আমরা এর বাইরে না যাই, আদার টপিকে এখন কথা না বলি প্লিজ। সো ডিফারেন্সিয়েশনে, যখন ডিফারেন্সিয়েশন আমরা যখন ইমপ্লিমেন্ট করতে যাব, ইউ হ্যাভ টু ফোকাস অন দা হাই কোয়ালিটি হাই ভ্যালু ইমেজ অফ দ্য অর্গানাইজেশন প্রোডাকশন সার্ভিস। আপনি কখন ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি আপনি ইমপ্লিমেন্ট করতে যাবেন পারবেন, যখন কোম্পানির যখন যখন কোম্পানি হাই কোয়ালিটির উপরে এমফাসাইজ করবে বা হাই ভ্যালু ইমেজ, অর্গানাইজেশনের যে হাই ভ্যালু ইমেজ থাকবে, তখন আমরা ইজিলি ডিফারেন্সিয়েশনটা ব্যবহার করতে পারবো। ওভারঅল কস্ট লিডারশিপ ইমপ্লিমেন্ট করার জন্য অবশ্যই মার্কেটিং এন্ড সেলস ফোকাস অন দ্য সিম্পল প্রোডাক্ট অ্যাট্রিবিউটস, মানে প্রোডাক্টের মধ্যে খুব বেশি ফিচার্স থাকবে না, এন্ড হাউ দিস প্রোডাক্ট অ্যাট্রিবিউটস মিট কাস্টমার নিডস ইন এ লো কস্ট এন্ড ইফেক্টিভ ম্যানার। হ্যাঁ, আমাকে অবশ্যই কিছু বেসিক প্রোডাক্ট অ্যাট্রিবিউটস এর দিকে ফোকাস দিতে হবে, যেগুলো শাওমি দিয়েছিল, অন্য মোবাইল কোম্পানিগুলো আগে যেটা দেয় নাই, যে আসলে মানুষের কোন কোন ফিচারগুলো বেশি ইম্পর্টেন্ট, তারা ওইগুলোকে বেশি ফোকাস দিয়ে তারা কিন্তু দিয়েছে। আগে আমরা দেখতাম যে স্যামসাং বা আদার ফোন অনেক অপশন, এবং অনেক অপশন আমাদের কাজেও লাগতো না, এগুলো পরে থাকতো ফোনে, কিন্তু শাওমি যখন তার ফোনটা নিয়ে আসছে, তারা কিন্তু বলেছে দিস ইজ দ্য সলিউশন অফ ইউর প্রবলেম। দ্যাট মিনস তারা কস্ট লিডারশিপে কিভাবে ফোকাস করেছে, কারণ যত অ্যাট্রিবিউটস বাড়াবেন ততই তো কস্ট বাড়বে। সো তারা অ্যাট্রিবিউটস কমিয়ে দিয়েছে এবং স্পেসিফিক কি কি অ্যাট্রিবিউটস লাগবে মানুষের, সেগুলোর দিকে ফোকাস দিয়েছে, দিয়ে তারা কিন্তু কাস্টমার নিডটাকে লো কস্টের মধ্যে নিয়ে আসছে। সো দিস ইজ হাউ ক্যান ইউ ইউজ ওভারঅল কস্ট লিডারশিপ। ওভারঅল কস্ট লিডারশিপ করার জন্য আপনাকে অবশ্যই সিম্পল কিছু প্রোডাক্ট অ্যাট্রিবিউটস তৈরি করতে হবে, এবং ওই অ্যাট্রিবিউটস গুলো কিভাবে কাস্টমারের নিডগুলোকে ফুলফিল করবে সেটাকে ফোকাস দিতে, মানে সেটাকে খেয়াল রাখতে হবে। এন্ড লাস্ট ওয়ান, ফোকাসে যেটা করতে হবে, আইদার ডিফারেন্সিয়েশন কস্ট লিডারশিপ ডিপেন্ডিং অন হুইচ ওয়ান ইজ প্রপার বেসিস ফর কম্পিটিং ইন অর ফর স্পেসিফিক মার্কেট সেগমেন্ট, প্রোডাক্ট ক্যাটাগরি এন্ড প্রোডাক্ট বায়ার্স। আমি কোন টার্গেট কাস্টমারকে ফোকাস করছি, আমার টার্গেট কাস্টমাররা কেমন, তাদের ডেমোগ্রাফিক প্রোফাইল কেমন, তাদের ডেমোগ্রাফিক সিচুয়েশন কেমন, তাদের ইকোনমিক কন্ডিশন কেমন, সে অনুযায়ী আমাকে ফোকাসে আমি কি ডিফারেন্সিয়েশন ব্যবহার করব না কস্ট লিডারশিপ ব্যবহার করব, সেটাকে আমার খেয়াল রাখতে হবে। আমার টার্গেট গ্রুপের উপরে ডিপেন্ড করে, কারণ আমি তো এখানে টোটাল মার্কেটকে টার্গেট করব না, আমি এখানে স্পেসিফিক মার্কেটকে টার্গেট করে কিন্তু আমি কি আমার ফোকাস স্ট্র্যাটেজিটা ডেভেলপ করে থাকি। another one and another important and more interesting business strategy হচ্ছে মাইলস এন্ড স্নো স্ট্র্যাটেজি। মাইলস এন্ড স্নো স্ট্র্যাটেজি, মাইলস এন্ড স্নো স্ট্র্যাটেজিটা খুবই পপুলার একটা স্ট্র্যাটেজি, যেটার মধ্যে তারা বলছে যে একটা মানে মাইলস এন্ড স্নো স্ট্র্যাটেজিটা ডেভেলপ করেছেন র্যামন মাইলস অ্যান্ড চার্লেস স্নো, ওনাদের নামে এটা মাইলস এন্ড স্নো স্ট্র্যাটেজি বলা হয়েছে। ওনারা বলেছেন একটা অর্গানাইজেশন, একটা বিজনেস মডেল বা একটা বিজনেস লেভেল অবশ্যই একটা প্রত্যেকটা, মানে আমাদের যতগুলো অর্গানাইজেশন আছে, এই অর্গানাইজেশনগুলো চারটা ক্যাটাগরির মধ্যে পড়বে। হয়তো কোনো অর্গানাইজেশন গুলো প্রসপেক্টার্স হবে, কোনগুলো ডিফেন্ডার্স, কোনগুলো অ্যানালাইজার, কোনগুলো রিয়েক্টরস, এই পাঁচটার মধ্যে পড়বে। সো আমরা এই পাঁচটা দেখি কোনটা কি। সো প্রসপেক্টার্স কারা? প্রসপেক্টার্স হচ্ছে এনকারেজ ক্রিয়েটিভিটি টু সিক আউট নিউ মার্কেট অপরচুনিটিস এন্ড টু টেক রিস্ক। এই প্রসপেক্টার্স আমাদের ওই অর্গানাইজেশনগুলো, যেমন শাওমিকে আমরা প্রসপেক্টার্স চোখ বন্ধ করে বলে দিতে পারি, বিকজ দে অলওয়েজ সিক নিউ মার্কেট অপরচুনিটিস এন্ড টু টেক রিস্ক। তারা এত বেশি মডেল আনে, নতুন নতুন ফিচার্স আনে, নতুন নতুন সবকিছু ইনোভেটিভ। সো এরকম অনেকগুলো কোম্পানি আছে, যেমন ওয়ার্ল্ডের 3M কোম্পানি, আমরা যে কিছুদিন আগে মাস্ক যে কোম্পানিটা দেখেছি, মাস্কের জন্য ছড়াছড়ি, 3M কোম্পানিটা, এই 3M কোম্পানিকে বলা হয় কিন্তু খুব মানে প্রসপেক্টার্স, মানে যারা অলওয়েজ ক্রিয়েটিভিটির উপরে এনকারেজ করে, তারা নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপ করা, হুয়াওয়ে কাইন্ড অফ প্রসপেক্টর বলা হয়। হ্যাঁ, এগুলো ইনোভেটিভ যে কোম্পানিগুলোকে, স্যামসাংকেও বলা হয়, যদিও নিউ টেকনোলজি নিয়ে আসছে, যদিও স্যামসাং এখন আগের মধ্যে তেমন একটা টেকনোলজি নিয়ে আসতে পারতেছে না, আইফোনকেও কাইন্ড অফ বলা হয়। সো প্রসপেক্টার্স হচ্ছে ওই কোম্পানিগুলো যারা অলওয়েজ ক্রিয়েটিভিটিকে ইয়ে করা হয়, ফোকাস করা হয়। যেমন আমাদের অনেক দেখবেন অনেকগুলো, বা কুমিল্লাতে অনেক রেস্টুরেন্ট আছে, দেখবেন কিছু রেস্টুরেন্ট আছে অলওয়েজ দেখবেন নতুন নতুন
মানে নতুন নতুন ডিশ নিয়ে আসা পছন্দ করে, নতুন নতুন খাবার, নতুন নতুন বিভিন্ন ধরনের খাবারের ফিউশন করে থাকে, এগুলোকে আমরা বলছি প্রসপেক্টিভ। ডেভেলপিং দ্য ফ্লেক্সিবিলিটি টু মিট চেঞ্জিং মার্কেট কন্ডিশন বাই ডিসেন্ট্রালাইজিং ইস অর্গানাইজেশন স্ট্রাকচার। এটাকে সবসময় ওরা এমন একটা অর্গানাইজেশনগুলোকে এমনভাবে সেট করে যে আমরা অলওয়েজ মার্কেটের যে কন্ডিশন অনুযায়ী আমাদের অর্গানাইজেশনটাকে চেঞ্জ হয়ে যাবে, অর্গানাইজেশনের উপরে অর্গানাইজেশন অলওয়েজ চেঞ্জ যাবে। Excuse me, just a minute. Just a minute, just আমি একটা একটু একটু জাস্ট আমি একটা মেল রিপ্লাই দিতে হচ্ছে, ডিপার্টমেন্ট একটু জরুরি মেল, জাস্ট একটু ওয়েট করতে হবে। ওকে, সো prospectus কোন অর্গানাইজেশনগুলো, যে অর্গানাইজেশনগুলো দে মুভ মেইনলি ফোকাস অন দ্য ক্রিয়েটিভিটি টু সিক আউট দ্য নিউ মার্কেট অপরচুনিটি। তারা অলওয়েজ নতুন নতুন ক্রিয়েটিভিটি করে এবং মার্কেটে নতুন নতুন ফিচার্স নিয়ে আসে, যেটা সোনি এক সময় করতো, যেটা ইলেকট্রনিক্স অনেক ভালো ভালো বিগ জায়ান্ট যে কোম্পানিগুলো আছে, হুয়াওয়ে করে, শাওমি তো অবশ্যই করে, নিউ নিউ টেকনোলজি নিয়ে ওরা প্রায় ইনোভেশন করে। সো এগুলোতে ওরা অর্গানাইজেশনে যদিও এটা ফ্লেক্সিবিলিটি, যদিও অনেক বেশি এক্সপেন্ডিচারের প্রয়োজন, চাইলেই যে কেউ প্রসপেক্টর হতে পারবে ইটস নট লাইক দ্যাট, প্রচুর এক্সপেন্ডিচার লাগে। কারণ আপনি এমন আছে একটা প্রজেক্ট নিলে এটা ফেল হলো, যেমন আমি যদি বলি বিশেষ করে মাইক্রোসফট, তারপরে এই যে অ্যালন মাস্কের যে কথা বলি আমরা, যে অ্যালন মাস্কের যে কথা বলি স্পেস এক্স, হ্যাঁ, এগুলাকে প্রসপেক্টাস অর্গানাইজেশন বলা হয়। তারা প্রচুর টাকা কিন্তু এই জায়গায় এই কাজে ব্যয় করে থাকে, ঠিক আছে। নামতুল্লাহ, প্লিজ আস্ক ইউর কোশ্চেন আফটার, মানে আমরা এটা সমস্যা নাই, আপনি কোশ্চেনটা করে রাখেন, আমি এটা পরে অ্যান্সার দিব, ঠিক আছে। আপনারা যাদের যার মনে প্রশ্ন আসে এটা চ্যাট বক্সে লিখে রাখেন, আই উইল অ্যান্সার ইউ ইচ এন্ড এভরি কোশ্চেন ইনশাআল্লাহ। সো ডিফেন্ডার কারা? ডিফেন্ডার ফোকাস অন দ্য ডিফেন্ডিং ইটস কারেন্ট মার্কেট বাই লোয়ারিং ইটস কস্ট এন্ড অর ইমপ্রুভিং দ্য পারফরমেন্স ইটস কারেন্ট প্রোডাক্ট। যেটা ডিফেন্ডাররা যে কাজটা করে, আমরা এক্সাম্পলে পরে আসতেছি, আমরা একটা একটা করে আগে ইয়ে করে নেই। ডিফেন্ডার্স হচ্ছে প্রটেক্টিং ইটস কারেন্ট মার্কেট, মেইনটেইনিং স্টেবল গ্রোথ এন্ড সার্ভিং কারেন্ট সেগমেন্ট কারেন্ট কাস্টমার জেনারেলি বাই লোয়ারিং ইটস কস্ট এন্ড ইমপ্রুভিং দ্য পারফরমেন্স অফ দ্য এক্সিস্টিং প্রোডাক্ট। তারা ডিফেন্ডিং কারা? ডিফেন্ডার হচ্ছে যারা অলওয়েজ তাদের কারেন্ট মার্কেট, বর্তমানে আমার কাস্টমার কারা, আমার মানে কাস্টমারের কারা, তাদেরকে কিভাবে হ্যাপি রাখা যায়, তাদেরকে কিভাবে আমাদের বর্তমান কারেন্ট যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টগুলোকে কিভাবে আমাকে স্যাটিসফাইড রাখা যায়, বা ওই প্রোডাক্টগুলোকে কিভাবে আমি এই কাস্টমারগুলো কিভাবে ধরে রাখতে পারবো। সাধারণত বিশেষ করে কসমেটিক্স ব্র্যান্ডগুলো যেগুলো আছে আমরা, বা ফার্নিচার ব্র্যান্ডগুলো আছে, সাধারণত এই কোম্পানিগুলো সাধারণত তাদের নিজস্ব মার্কেট শেয়ার ধরে রাখে। টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো এগুলো সাধারণত ডিফেন্ডার হয়, তারা নিউ নিউ টেকনোলজি নিয়ে খুব বেশি একটা যে তাদের ফোকাস থাকে এমন না, তারা চেষ্টা করে কারেন্ট মার্কেটটাকে কিভাবে ধরে রাখা যায়। সো এরকম বিভিন্ন এক্সাম্পলের মধ্যে যেমন বিগ একটা যে জিলেটের কথা বলতে পারি। জিলেট যেমন আজকে অনেক বছর ধরে জিলেটের নিউ কোনো টেকনোলজি কিন্তু আমরা দেখছি না, তাদের কিন্তু নতুন কোনো জিলেটের এই পর্যন্ত কোনো ইয়ে কিন্তু দেখি নাই, কি বলে জিলেটের এটা কি বলি আমরা, কোনো এখন ট্রিমার কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই। যদিও তাদের বিজনেস অনেক বেশি লস হয়ে গেছে, যখন মানুষ অনেক বেশি বেয়ার রাখা পছন্দ করে, তারা কিন্তু অনেক বেশি মার্কেটে অনেক বেশি লস ওদের হয়েছে। সো এইরকম সিচুয়েশন গুলো কিন্তু আমাদেরকে ডিফেন্ডার কোম্পানিগুলো কিন্তু সাধারণত চেষ্টা করে তাদের যে কারেন্ট মার্কেটটা আছে ওইটাকে কিভাবে ধরে রাখা যায় এবং কারেন্ট কাস্টমারদের কিভাবে হ্যাপি রাখা যায়। নাম্বার 3, অ্যানালাইজার, যারা হচ্ছে ইনকর্পোরেট এলিমেন্টস অফ বোথ দ্য প্রসপেক্টাস এন্ড ডিফেন্ডার, যারা ডিফেন্ডারও এবং পাশাপাশি নতুন নতুন কিছু মানে কি ডেভেলপ করার চেষ্টা করে। যেমন স্যামসাং যে কাজটা এখন বর্তমানে করছে, ওরা ডিফেন্ডারও তার কারেন্ট যে মার্কেটটা এটা ধরে রাখার চেষ্টা করছে, পাশাপাশি ওরা কিছু কিছু নতুন নতুন জিনিস কিন্তু নতুন নতুন বিজনেস ডেভেলপ করার চেষ্টা করে থাকে।
কাইন্ড অফ আমরা সোনিকে এখন এই জায়গায় অনেকটা বলতে পারি, যেমন সোনি এই কাজগুলো এখন সাধারণত অনেকগুলো করে। গুগলকে আমরা প্রসপেক্টর বলতে পারি, গুগল নতুন নতুন সার্ভিস ডেলি নিয়ে আসে। সো অ্যানালাইজার যারা অ্যানালাইজার যে কোম্পানিগুলো তারা তাদের কারেন্ট মার্কেটটাকে ধরে রাখে, পাশাপাশি নতুন কোনো মার্কেট অপরচুনিটি বের করা যায় কিনা সেটা যে খেয়াল করে এবং পাশাপাশি সেটা ধরে রাখি। যেমন আমরা এটাকে বলতে পারি আমাদের কুমিল্লার যে যতগুলো রেস্টুরেন্টস এর মধ্যে ফুড ভিলেজের নাম আমরা বলতে পারি, দে এমফাসাইজ অন দেয়ার কারেন্ট মার্কেট, তারা বর্তমান যে মার্কেটটা আছে সেটাকে ধরে রাখার চেষ্টা করছে, পাশাপাশি নতুন নতুন ডিশ আনার চেষ্টা করে। সো দিস ইজ দ্য ওয়ে how can they incorporate analyzer. And last one and most important thing, that is reactor has no clear strategy react to the changes and events. যাদের কোনো নিজস্ব কোনো স্ট্র্যাটেজি নাই, যেটাই চেঞ্জ আসে নতুন যে অপরচুনিটি আছে সেটাই ধরে রাখে। দিস ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল, দ্যাট ইজ প্রাণ আরএফএল। আমাদের সেই যে প্রাণ আরএফএল কে আমরা বলছি রিঅ্যাক্টর, দে অনলি রিঅ্যাক্টর, দে আর নট প্রসপেক্টর, দে আর নট ডিফেন্ডার, দে আর নট অ্যানালাইজার। যেমন এক সময় আমি প্রাণ, যেমন আমরা খেয়াল আছে কিনা আপনাদের, প্রাণ চাটনি, তারপর প্রাণের যে ম্যাঙ্গো জুস, তারপরে প্রাণ বাদাম ভাজা, হ্যাঁ, প্রাণ ডাল, এগুলো কিন্তু একসময় মানুষের খুব পছন্দের কয়েকটা খাবার। আপনাদের যখন ছোট ছিলেন, আমরা যখন মিডিয়াম এজে ছিলাম, তখন কিন্তু এগুলো আমাদের পছন্দের ফুডের তালিকায় ছিল। বাট তারা কিন্তু আমাদের দিকে খেয়াল রাখে নাই, প্রাণ ডাল নিয়ে তাদের চিন্তা নাই যে প্রাণ ডালের কাস্টমাররা কি চায়, এটাকে আরেকটু স্পাইসি করা যায় কিনা, বা এটাকে আর নতুন করে ফ্লেভার আনা যায় কিনা। আমাদের কারেন্ট যারা কাস্টমার ছিলাম চাটনি বা এইসবের, তাদের নিয়ে তারা ফোকাস করেন। তারা কি করেছে, তারা শুধু কি কি নতুন আসতেছে মার্কেটে সেগুলো নিয়ে ওরা দৌড়াচ্ছে। তারা কিন্তু ডিফেন্ডারও না, অ্যানালাইজারও না, তারা কি রিঅ্যাক্টর, প্রসপেক্টরও না, তারা প্রসপেক্টর না, দে অনলি রিঅ্যাক্টর। তাদের কোনো স্ট্র্যাটেজি নাই, যেটা আসবে সেটাকে ওরা অ্যাবজর্ব করে, যেটা আসবে সেটাকে ওরা অ্যাবজর্ব করবে, ওদের কাজই এটা। সো these are 4 strategies from Miles and Snow strategy that a company can use. একটা এক্সাম্পল একটু যদি ছোট করে দেই, প্রসপেক্টর তো আমরা বললাম ইনোভেটিভ যারা, যেমন অ্যামাজন, 3M, রাবার মেড, এগুলো ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানি এক্সাম্পল। আপনারা এগুলো নিয়ে প্রচুর অ্যানালাইজ করতে হবে আপনাদেরকে। এই চ্যাপ্টারটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে এটা ইউ ক্যান্ট ইমাজিন যে হাউ মাচ ইম্পর্টেন্ট ইট ইজ in your final exam to each and every aspect in your in this semester. So you have to read more and more with practical implication. Okay, defender, big EVA, Mrs. Fields, analyzer বলা হয় DuPont, IBM এবং ইয়াহু কে, রিঅ্যাক্টর সাধারণত ইন্টারন্যাশনাল হারভেস্টার, যারা কেমার্ট একটা কম্পিটিটিভ ব্র্যান্ড, ওয়ালমার্টের কম্পিটিটিভ ব্র্যান্ড কেমার্ট, যাদের কাজ হচ্ছে কে কি রকম রিটেল বিজনেস করলো সেটা অনুযায়ী তারা এইভাবে তাদের বিজনেসকে ডেভেলপ করে ফেলে। সো লাস্ট ওয়ান, দ্যাট ইজ সেটিং বেসড অন প্রোডাক্ট লাইফ সাইকেল, সেটিং স্ট্র্যাটেজি বেসড অন প্রোডাক্ট লাইফ সাইকেল। আমরা আমাদের প্রত্যেকের জীবনের কি আছে, একটা স্টেজ আছে। যেমন আমি একটা স্টেজে আছি, আপনারা একটা স্টেজে আছেন, আবার কিছুদিন পর আমি আরেকটা স্টেজে চলে যাব, আমার স্যাররা আরেকটা স্টেজে চলে যাবে, একটা সময় মারা যাবে। তো দিস ইজ দ্য স্টেজ। there are different types of stages for a human being. প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা কি আছে, স্টেজ, ঠিক অ্যাজ লাইক একটা প্রোডাক্টেরও কি আছে, একটা লাইফ সাইকেল আছে। সে একটা প্রোডাক্টের কিন্তু সারা জীবন হাই সেলস। আমরা এক সময় বিটল বিস্কুট খাইতাম, তাই না? বিটল বিস্কুট যখন আসছে মার্কেটে, তখন এটা প্রচুর সবাই বিটল বিস্কুট খেয়ে যায় বেলা, এইভাবে সেই একটা গান, সবাই কিন্তু বিটল বিস্কুট খাওয়া শুরু করেছে। একটা সময় বিটল বিস্কুট আমাদের কাছ থেকে কি করেছে, পরলোক গমন করেছে আমাদের থেকে। তো একটা সময় কিন্তু আমরা তাকে বিদায় জানাতে হয়েছে। তেমনি আরসি কোলা, হ্যাঁ, আমরা কিন্তু শেষ কুরবানি ঈদের সময় আমরা আরসি কোলা নিয়ে সবাই একটু মেতে থাকি কুরবানি ঈদে, যে আমরা মুসলমান, হ্যাঁ, একটা হলো রমজান ঈদ, একটা কি পবিত্র কুরবান, এই ধরনের আমরা বিভিন্ন জিঙ্গেল আমাদের মাথায় বাঁচতে থাকি। ওনলি দ্যাট পার্টিকুলার রিজন। তারাও কিন্তু একসময় কি আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। এরকম অনেক প্রোডাক্ট আছে যারা আমাদের কাছে একসময় হারিয়ে গিয়েছে। সো এইটাকে আমরা এই প্রোডাক্টের লাইফ সাইকেল অনুযায়ী কিন্তু আমাদেরকে স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, কারণ এক এক সময় আমাদের কিন্তু প্রোডাক্ট লাইফ সাইকেল এক এক রকম স্ট্র্যাটেজি আমাদেরকে ডেভেলপ করতে। ইন্ট্রোডাকশন স্টেজ, যখন কোম্পানিটা যখন প্রোডাক্টটা যখন নতুন আসে, তখন এই দেখেন আমাদের এখানে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, দেখুন তখন কিন্তু সেলসের পরিমাণটা খুবই কম থাকে, যেটা অন্যান্য সময়ের চেয়ে সেলসের পরিমাণটা খুবই কম থাকে। এই যেমন এই স্টেজটাতে যদি আমরা খেয়াল করি, দেখেন এখানে কিন্তু সেলসের পরিমাণটা খুবই লো। এই যে এটা হচ্ছে সেলস হাই লো, আর এটা হচ্ছে টাইম, সময়টা যেভাবে যায়। এই যেমন দেখেন এখানে কিন্তু সেলসটা জাস্ট স্টার্ট করেছে, এখানে জাস্ট দেখুন ইন্ট্রোডাকশন স্টেজে কিন্তু সেলস জাস্ট একদম শুরু হয়, আস্তে আস্তে উঠতে থাকে, গ্রোথে গিয়ে তখন সেলসটা দেখেন একদম ডাইরেক্ট ভার্টিক্যালি উঠে গিয়েছে সেলসটা, মানে গ্রোথে। এন্ড ম্যাচুরিটি স্টেজে এটা কিন্তু একদম পিকে থাকে সেলস, সবচেয়ে হাইয়েস্ট সেল হয় ম্যাচুরিটি স্টেজ।
একটা সময় ম্যাচুরিটি হাইয়েস্ট সেল হয়ে কিন্তু কিন্তু ম্যাচুরিটি স্টেজে কিন্তু দেখেন কার্ভটা কিন্তু খুব বেশি ফ্লাকচুয়েট করেনি, মানে একদম নর্মালি কার্ভটা উঠেছে, আবার আস্তে করে এটা আবার কি নেমে ডিক্লাইন হয়ে গিয়েছে। তো এই সময়ের পরিক্রমায় প্রত্যেকটা প্রোডাক্টকে এই এই স্টেজ মানে এই সিচুয়েশনটাকে বরণ করে নিতে হয়। সময়ের পরিক্রমার কারণে চাইলেই একটা স্ট্র্যাটেজি একটা কোম্পানি কিন্তু কি এই এটা আমি চাইলে ম্যাচুর স্টেজে থাকতে পারবো, এটা সম্ভব না। কিন্তু কিন্তু কে চায় যে আমার প্রোডাক্টটা ডিক্লাইনে চলে যায়? কেউই চায় না, কারণ একটা প্রোডাক্ট ইন্ট্রোডাকশন করে গ্রোথে নিয়ে এসে এটাকে আবার অনেক কোম্পানি ইন্ট্রোডাকশন করার পরে এটা মার্কেট থেকে হারিয়ে যায়, গ্রোথ আর হয় না। সো there are so many strategies। আমরা আমাদের মার্কেটিং বইয়ে অনেক স্ট্র্যাটেজি এই শুধুমাত্র এই প্রোডাক্ট লাইফ সাইকেলের উপরে আপনাদেরকে পড়াবো। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। বাট যেটা খেয়াল রাখতে হবে যে এইরকম এক একটা স্টেজে কিন্তু এক এক রকম মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে। ইন্ট্রোডাকশন স্ট্র্যাটেজি কোম্পানিগুলো প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজিং করে, অনেক বেশি অ্যাডভার্টাইজিং করে, প্রমোশনাল অ্যাক্টিভিটিস গ্রোথে তারা প্রমোশনাল অ্যাক্টিভিটিস আরো বাড়িয়ে দেয়, এবং যেহেতু টাকা পয়সা আমার রিটার্ন আসতেছে সেলের কারণে আরো বাড়িয়ে দেয়, এবং চেষ্টা করে যে প্রোডাক্টটাকে একদম ম্যাচুর স্টেজে নিয়ে যেতে। ম্যাচুর স্টেজে কাস্টমার যখন এটা হ্যাবিচুয়েট হয়ে যায় প্রোডাক্টটা, তখন কোম্পানিগুলো ডিফারেন্ট প্রোডাক্টের ভেরিয়েশন নিয়ে আসে, নতুন প্রোডাক্টের ফ্লেভার নিয়ে আসে, যেন এটা ম্যাচুর থেকে কোনোভাবে ডিক্লাইন না হয়ে যায়। যেমন আমরা ইউনিলিভারের কথা বলি, সানসিল্ক, লাক্স, এগুলো কিন্তু ম্যাচুর স্টেজে এখনো পরে আছে, এখনো ধরে রাখছে। ফ্রুটিকা, তার টাইগার, স্পিড, এগুলো কিন্তু ম্যাচিউর হয়ে এখনো কি আছে, কাস্টমার গুলো পরিচিত, এবং এগুলো কিন্তু ওরা ম্যাচিউর স্টেজ, কারণ ম্যাচিউর স্টেজ ওরা কিন্তু বসে নাই কোনোভাবে, যেন প্রোডাক্টটা কোনোভাবে যেন ডিক্লাইন স্টেজে না যায়, এই জন্য ওরা ম্যাচিউর স্টেজে কিন্তু প্রচুর কাজ করে। প্রোডাক্টটাকে অনেক আরো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করে, নিউ ফ্লেভার নিয়ে আসে, প্রোডাক্টের লাইন বাড়ায়, হ্যাঁ, বিভিন্ন সাইজের নিয়ে আসে, বিভিন্ন ফ্লেভারের নিয়ে আসে, এগুলো কিন্তু প্রোডাক্ট লাইনটা কি, একটা কোম্পানি একটা প্রোডাক্টের আন্ডারে যতগুলো ফরমেশন কি করে প্রোভাইড করে থাকে। যেমন আমরা বাটার কথা বলি, বাটা জুতা ক্যাটাগরিতে কাজ করে, কিন্তু অনেক রকমের তার জুতা আছে, 200 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত। এই টোটাল যে প্রোডাক্ট গুলাকে একটা ক্যাটাগরি যতগুলো প্রোডাক্ট থাকে সবগুলোকে আমরা বলি প্রোডাক্ট লাইন। সো এইরকম কোম্পানিগুলো কিন্তু তার প্রোডাক্টটাকে, প্রোডাক্ট লাইনটাকে আরো কি বাড়ানোর চেষ্টা করে। সো ইন দিস ওয়ে দে ক্যান ডেভেলপ দেয়ার স্ট্র্যাটেজি। সো আমরা যদি একটু আমাদের কয়েকটা আমরা যদি এইটা আমরা মোটামুটি প্রোডাক্ট লাইফ সাইকেলের আমাদের এই ছিল মোটামুটি বিষয়। আমি তারপরও একটু যদি আপনার বই থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ইন্ট্রোডাকশন স্টেজে ডিমান্ড অনেক বেশি হাই থাকে, এন্ড সামথিং আউট ফার্মস এবিলিটি টু সাপ্লাই দ্য প্রোডাক্ট। অনেক সময় ইন্ট্রোডাকশন স্টেজে আমরা প্রোডাক্টটা যখন ইন্ট্রোডিউস করি, যেমন ইভেলি যে সমস্যাটা করেছে, ওরা কনসেপ্টটা ইন্ট্রোডিউস করে কি করেছে, সাপ্লাইটাকে ঠিক রাখতে পারেনি। সো ইউ হ্যাভ টু ফোকাস অন দ্যাট, যে আপনি ইন্ট্রোডাকশন স্টেজে প্রোডাক্টটা ইন্ট্রোডিউস করবেন, মানুষকে বলবেন এবং ডিমান্ড ক্রিয়েট করবেন। ডিমান্ডটা যদি অনেক বেশি হাইপার হয়ে যায়, আপনি সাপ্লাই দিতে না পারেন, তখন কিন্তু আপনার ব্র্যান্ডটা শেষ। গ্রোথ স্টেজে কোম্পানিগুলো যেটা করতে হবে, কোম্পানির প্রোডাক্টে আরো বেশি প্রডিউস করতে হবে, এবং তাদেরকে অর্গানাইজেশনের তখন কিন্তু গ্রোথ স্টেজে কিন্তু তখন কম্পিউটাররা আপনার প্রোডাক্টটার দিকে ফোকাস করে, এবং আপনারা কিন্তু তখন কিন্তু গ্রোথ স্টেজে আপনাকে কম্পিউটারকে ফোকাস মানে কম্পিউটার ফেস অফ করতে হবে। সো আপনাকে গ্রোথ স্টেজে সেই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে যে কিভাবে আপনি কম্পিউটারকে তখন বিট করবেন, এবং কম্পিউটার থেকে কিভাবে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি আপনি নিবেন। ম্যাচুরিটি স্টেজে যেটা করতে হবে, তখন কিছুটা ধীরে ধীরে একটু সেলসটা কমে যায়, কিন্তু কোনোভাবে যেন এটা যেন ডিক্লাইনে না যায়, ডিক্লাইন শুরু হয় ওই স্টেজ থেকে, আপনাকে প্রোডাক্টটার মধ্যে মানে ম্যাচুরিটি স্টেজে এই কাজগুলো করতে হবে, যেন আপনি প্রোডাক্টটা লং রানে সার্ভাইভ করতে পারেন। তো এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাচুরিটি স্টেজে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন করা। যত বেশি ডিফারেন্সিয়েট করা যাবে, তত বেশি কাস্টমারগুলো আপনার প্রোডাক্টটা ম্যাচুর স্টেজে থাকবে। কেন, কাস্টমাররা যখন দেখবে ডিফারেন্সিয়েশন অন্যের থেকে আলাদা, তখন কাস্টমার আপনার কাছে থাকবে, আপনার কাছ থেকে যাবে না। সো এইটা ছিল আমাদের কি ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি, প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি আমাকে খেয়াল রাখতে হবে। ম্যাচুর স্টেজে যত বেশি প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন করা যায়, তত বেশি আমি প্রোডাক্টটাকে ডেভেলপ করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে কিছু, যদি পসিবল হয় কি কস্টটাকে ল রাখা, যেন অন্য কোনো কোম্পানি আপনাকে কম্পিট না করে আপনার প্রোডাক্টকে ডিক্লাইন স্টেজে না নিয়ে যেতে পারে। যেমন মানে ডিক্লাইন স্টেজ মানে কি, কাস্টমার আপনার প্রোডাক্ট পারচেজ করছেন, দ্যাটস ইট। ডিক্লাইন স্টেজে যেটা করতে হবে, যদি কোনো কারণে ডিক্লাইন স্টেজ চলে আসে, ওখানে কিছু মানে খেয়াল রাখতে হবে যে অনেক সময় ডিক্লাইন থেকে অনেক কোম্পানি অনেক প্রোডাক্টকে ব্যাক করে নিয়ে আসে, যেমন নোকিয়া চেষ্টা করছে তার প্রোডাক্টটাকে ব্যাক করে নিয়ে আসার জন্য। হ্যাঁ, ডিক্লাইন স্টেজ অলরেডি আছে, এটাকে ব্যাক করার জন্য। তবে ডিক্লাইন স্টেজ যদি আপনি খুব টেকনোলজিক্যাল, খুব ডাইভার্সিফিকেশন দেখাইতে পারেন, অনেক ডিফারেন্ট কোনো টেকনোলজিক্যাল ডাইভার্সিফিকেশন দেখাতে পারেন, যেটা অবশ্যই কাস্টমারকে আবার রিথিঙ্ক করবে আপনার প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে,
সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অনেক প্রোডাক্ট আছে, ওয়ার্ল্ডে অনেক এক্সাম্পল আছে যারা ডিক্লাইন স্টেজে গিয়ে আবার ব্যাক করেছে, এরকম অনেক এক্সাম্পল আছে। হ্যাঁ, সো ডিক্লাইন স্টেজেও যদি আপনি আর্লি যদি প্রোডাক্টটাকে অ্যাডপ্ট করতে পারেন, যে ডিক্লাইন কেন হয়েছে এটা ফাইন্ড আউট করতে পারেন, এবং সেই অনুযায়ী যদি আপনি মানে কাস্টমারের প্রেফারেন্স অনুযায়ী আপনি যদি ইনিশিয়েটিভ নিতে পারেন, দেন ইট উইল বি হেল্পফুল টু ইউর কোম্পানি টু 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 অ্যাভয়েড দ্য ডিক্লাইন স্টেজ রিগার্ডিং ইউর প্রোডাক্ট। সো আমরা যদি ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে হুইচ অফ পটার্স জেনারিক স্টাডিজ আর বেস্ট সুইটেড ফর হুইচ স্টেজ ইন দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল। এইটার খুব ভালো একটা ইন্টিগ্রেশন জানতে হবে যে আসলে পটার জেনারিক স্টাডিজের কোনটা কোন প্রোডাক্ট লাইফ সাইকেলের জন্য সবচেয়ে বেস্ট। ইটস আপ টু ইউ, এটা আপনাদের জন্য থাকলো। And which of the miles and snow types of effective strategies organization are most appropriate for which stage of the product life cycle? এই যে ইন্টিগ্রেশন গুলো কিন্তু আপনারা পারফেক্টলি করতে হবে। Do your answer support the concept that structure must follow strategy? কি বলছে, do your answer support the concept that structure must follow the strategy? আপনি যে অ্যানসারটা দিয়েছেন এটাকে আমাদের কনসেপ্টের সাথে মানে যে স্ট্র্যাটেজি আপনি ফলো করেছেন সেটা কনসেপ্টের স্ট্রাকচারের সাথে মিট করছে কিনা, সাপোর্ট করছে কিনা। ওকে, আমরা লাস্ট আজকের টপিক এটা শেষ করে কোশ্চেন অ্যানসারে চলে যাই। আমার মনে হয় ইট উইল বি বেটার ফর আস। সবাই কি বলে? ওকে, সো ফর্মুলেটিং কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি। আমরা এতক্ষণ বিজনেস লেভেল স্ট্র্যাটেজি পড়েছি। যখন কোম্পানি একটা ইন্ডাস্ট্রি অথবা একটা মার্কেটে কাজ করে তখন কিন্তু তার বিজনেস লেভেল স্ট্র্যাটেজিগুলো সে ডেভেলপ করে থাকে। বাট হোয়েনেভার দে ওয়ার্ক অন কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি, যখন তারা কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজিতে কাজ করতে যায় তখন আমাদের কি আছে হাতে? সো কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি ডেভেলপ করার জন্য আমাদেরকে বেশ কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হয়, যেটা হচ্ছে আমি যদি এসবিও ফার্স্টে আমাদেরকে খেয়াল রাখতে হবে এসবিও নিয়ে, দ্য স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটস। স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটটা কি? ইচ বিজনেস অর গ্রুপ অফ বিজনেস উইথিন আন অর্গানাইজেশন ইজ এঙ্গেজড ইন সার্ভিং দ্য সেম মার্কেট কাস্টমার অফ দ্য প্রোডাক্ট। দেখা গেছে ইচ বিজনেস অর গ্রুপ অফ বিজনেস উইথিন এ অর্গানাইজেশন ইজ এঙ্গেজড ইন সার্ভিং দ্য সেম মার্কেট। একটা বিজনেস অথবা গ্রুপ অফ বিজনেসের একটা অর্গানাইজেশনের মধ্যে তারা কিন্তু বিভিন্ন ব্যবসার মধ্যে ইনভলভ থাকে। যেমন আমি যে বেক্সিমকোর কথা বলি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, টিভি বিজনেস, তারপর মিডিয়া বিজনেস, দেন ওদের ডিটিএস সার্ভিস বিজনেস আছে, এটাও মিডিয়া এন্টারটেইনমেন্ট। তারপর ওদের ক্লথিং সার্ভিস আছে, লটস অফ তাদের স্পোর্টসের বিজনেস আছে, কি ঢাকা ডাইনামিক। হ্যাঁ, এরকম ভাবে কিন্তু অনেক ব্যবসার সাথে জড়িত। প্রত্যেকটা বিজনেস বা প্রত্যেকটা বিজনেসকে এক একটা স্ট্র্যাটেজিক বিজনেস বা এসবিও বলা হয় আমাদের বিজনেসের ভাষা। তো এরকম স্কোয়ারের আছে এরকম অনেক কোম্পানি। স্কোয়ারের যদি আমি বলি যেমন বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা শপিং মল, দিস ইজ ওয়ান কাইন্ড অফ এসবিও। দেন তাদের বসুন্ধরা রিয়েল এস্টেট বিজনেস, বসুন্ধরা ডেভেলপার, বসুন্ধরা অ্যাপার্টমেন্ট বিজনেস, বসুন্ধরা টিস্যু অ্যান্ড পেপার অ্যান্ড টিস্যু, বসুন্ধরা কনজুমার গুডস। এরকম কিন্তু অজস্র ব্যবসা ওদের আছে, প্রত্যেকটা একটাকে এসবিও বলা হয়, যদিও একটা কোম্পানি প্রত্যেকগুলোকে ওভারঅল ডেভেলপ করছে। সো এসবিওটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে আমরা যদি কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি, সো আমাদেরকে কিন্তু এসবিও নিয়ে কি করতে হবে, আমাদেরকে জানতে হবে। Another important topic from this chapter that is diversification. এখন একটা কোম্পানি কখনোই কিন্তু শুধু এসবিও মানে যখন আমরা এসবিওর কথা বলছি যে ইচ বিজনেস অর গ্রুপ, সরি আমি একটা এসবিওতে একটা ভুল বলেছি যে ডিফারেন্ট বিজনেস, কিন্তু ডিফারেন্ট বিজনেস হয়, সেম মার্কেট কাস্টমার দ্য প্রোডাক্ট, একই মার্কেট এবং কাস্টমারে কিন্তু তাদের বিজনেস ডিফারেন্ট বিজনেস থাকে। যেমন তাদের পত্রিকাও আছে, টিভিও আছে, আবার তাদের নিউজ চ্যানেল আছে, অনলাইন চ্যানেল আছে, কিন্তু মার্কেটটা সেম, কাস্টমারও সেম, প্রোডাক্টটাও সেম, কিন্তু তারা ডিফারেন্ট ওরিয়েন্টেশন ব্যবসা করে। আমি কি বুঝাতে পেরেছি? দ্যাট মিন্স ডিফারেন্ট বিজনেস, আমরা পরে আসবো কোশ্চেন অ্যানসারে। স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটে কি হয়, কোম্পানিগুলো এক এক ধরনের স্ট্র্যাটেজি, সেম মার্কেটে ডিফারেন্ট সেম মার্কেট এবং কাস্টমারে তারা ডিফারেন্ট তাদের ব্যবসা থাকতে পারে, তারা এঙ্গেজ থাকতে পারে ডিফারেন্ট। যেমন আমরা যদি আমি এটা একটু স্লিপ অফ টাং একটু ভুল বলেছি, যে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট হবে একই মার্কেটে ডিফারেন্ট কোম্পানি, যখন একটা কোম্পানি যখন ডিফারেন্ট বিজনেস নিয়ে যায়। সে ফর এক্সাম্পল কেউ মিডিয়া বিজনেসে, কেউ পত্রিকা নিয়ে যাচ্ছে, টেলিভিশন, কেউ
নিউজ পেপার, এভাবে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস গুলো ওরা কি করে থাকে, ডেভেলপ করে থাকে। অ্যানাদার ওয়ান ডাইভার্সিফিকেশন, একই কোম্পানির ডিফারেন্ট ডিফারেন্ট ব্যবসা থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেট। যেমন দ্য নাম্বার অফ বিজনেস এন্ড অর্গানাইজেশন ইজ এঙ্গেজড ইন অ্যান এক্সটেন্ট অফ হুইচ দিস বিজনেস আর রিলেটেড টু দ্য ওয়ান আওয়ার। ডাইভার্সিফিকেশনে যেটা হয়, দ্য নাম্বার অফ বিজনেস এন্ড অর্গানাইজেশন ইজ এঙ্গেজড ইন দ্য এক্সটেন্ট টু হুইচ দিস বিজনেস আর রিলেটেড টু দ্য ওয়ান আওয়ার। মানে মানে রিলেটেড বাট সেম, রিলেটেড বাট সেম ওয়ান অ্যানাদার, বাট বিজনেসটা কি আমার রিলেটেড থাকবে কিন্তু সেম। এই স্ট্র্যাটেজিক, আমরা যদি কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি যাই, আমাদেরকে স্ট্র্যাটেজিক চয়েসের কথা খেয়াল রাখতে হবে। সিঙ্গেল প্রোডাক্ট স্ট্র্যাটেজি, তিনটা স্ট্র্যাটেজি আছে কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজিতে, তিন ধরনের ব্যবসা কাজ করা যায়। একটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট স্ট্র্যাটেজি, রিলেটেড ডাইভার্সিফিকেশন, যেটাকে আমরা সাইনার্জি বলছি, আমরা সাইনার্জি পরে আসছি কিন্তু মাইন্ডে। আনরিলেটেড ডাইভার্সিফিকেশন, যেটা কোনো মানে কি রিলেটেড না আমার বিজনেসের সাথে, মানে আমি যে বিজনেস করি যে ক্যাটাগরি ওই বিজনেসের সাথে রিলেটেড না। এটা আমরা একটা একটা করে আলোচনা করব। সিঙ্গেল প্রোডাক্ট স্ট্র্যাটেজি, সিঙ্গেল প্রোডাক্ট স্ট্র্যাটেজিতে বলা হচ্ছে যে an organization manufacture one product or service and sell it in single geographic market। একটা কোম্পানি এক জাতীয় প্রোডাক্ট, মানে একটাই প্রোডাক্ট তাদের, এটাই তারা ব্যবহার করে এবং তাদের কাজই হচ্ছে তারা শুধুমাত্র এই একটা প্রোডাক্টকে ওরা সবসময় ব্যবহার করে থাকে। আপনাদের বইয়ে একটা ভালো এক্সাম্পল হচ্ছে WD-40 কোম্পানি, ফর এক্সাম্পল ওয়ান প্রোডাক্ট, তারা সবসময় স্প্রে লুব্রিকেন্ট ইউজ করে থাকে। মানে দ্যাট মিনস সিঙ্গেল প্রোডাক্ট স্ট্র্যাটেজি হচ্ছে যখন কোনো একটা কোম্পানি স্পেসিফিক একটা কোম্পানি মানে একটাই প্রোডাক্ট ওরা সাধারণত ডেভেলপ করে থাকে এবং তাদের আদার কোনো প্রোডাক্ট তারা সাধারণত কোনো তারা ডেভেলপ করে না বা তারা মার্কেটে সেল করে না। যেমন এরকম অনেক অর্গানাইজেশনের এক্সাম্পল যদি আমরা বলি, যেমন আমরা সিঙ্গেল প্রোডাক্ট কোম্পানি যদি আমরা বলি, আমাদের দেশের এক্সাম্পলে কি আসতে পারে, সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের দেশে যদি আমরা বলি একদম সিঙ্গেল প্রোডাক্ট ব্যবহার করে, পিএইচপি ছিল কাইন্ড অফ, পিএইচপি গ্লাস, যারা গ্লাস শুধু সিঙ্গেল প্রোডাক্ট, একটাই প্রোডাক্ট ওদের গ্লাস, ঠিক আছে। প্রোডাক্ট লাইন আছে অনেক কিন্তু প্রোডাক্ট একটাই, পিএইচপি গ্লাস, ওরা পিএইচপি গ্রুপ শুধু গ্লাসই ওরা ব্যবহার করে থাকে। অ্যানাদার ওয়ান রিলেটেড ডাইভার্সিটি, রিলেটেড ডাইভার্সিটি, a strategy in which an organization operates in several different business, তাদের ডিফারেন্ট বিজনেস আছে, ইন্ডাস্ট্রিজ আছে এন্ড মার্কেটস দ্যাট আর সামহাউ লিঙ্কড। নাম্বার 2 হচ্ছে তাদের ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস আছে বাট বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তারা আছে, বিভিন্ন মার্কেটে তারা ব্যবসা করে, কিন্তু দিন শেষে প্রত্যেকটার সাথে কোনো না কোনো ভাবে কি আছে, লিঙ্ক আছে, কোনো না কোনো ভাবে লিঙ্ক আছে। অ্যাভয়েড দ্য ডাইভার্সিফিকেশন এন্ড রিস্ক অফ এ সিঙ্গেল প্রোডাক্ট স্ট্র্যাটেজি, তাদের মানে কোনো না কোনো ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট তারা প্রোডাক্ট। যেমন সোনির কথা বলি আমরা, সোনি কি করে, বিভিন্ন, আপনারা জানেন কি না, বড় বড় যে এই যে গাড়ির পিছনে যে ক্যামেরা থাকে, আমরা যখন গাড়িতে যখন ব্যাক ক্যামেরা যখন অন করে, এই ক্যামেরাগুলো কিন্তু সোনি বানায়। আমরা যদি ওয়েব ক্যামেরার কথা বলি, ওয়েব ক্যামেরা সোনি বানায়, মোবাইলের ক্যামেরাও সোনি বানায়, বিভিন্ন ধরনের এক্সরে মেশিনে যে বিভিন্ন ধরনের হাই সফিস্টিকেটেড যে ক্যামেরাগুলো থাকে এগুলো সোনি বানায়। তাহলে সোনির অনেক বিজনেস আছে বাট রিলেটেড টু কোনো না কোনো ভাবে তার ব্যবসার সাথে লিঙ্কড আছে। বেশিরভাগ কোম্পানিগুলো কিন্তু এই কাজটাই বেশি করে, কোনো না কোনো ভাবে তার কোম্পানির সাথে রিলেটেড কোনো ব্যবসার সাথে জড়িত, যদিও ব্যবসাগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি। যেমন সোনির যে এক্সাম্পলটা আপনাদেরকে দিলাম, তারা কিন্তু মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছে, তারা কিন্তু গাড়ি ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছে, মোবাইল ইন্ডাস্ট্রিতে আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আছে, কিন্তু তাদের ব্যবসাটা কোনো না কোনো ভাবে লিঙ্কেজ। এটা কেন করে? অ্যাবাউট দ্য ডিজাইন প্যাটার্ন রিস্ক অফ সিঙ্গেল প্রোডাক্ট স্ট্র্যাটেজি। তারা দেখা গেছে একটা প্রোডাক্ট যদি তারা সবসময় ডেভেলপ করতো বা একটা প্রোডাক্ট নিয়ে তারা পরে থাকতো, তাহলে তাদের জন্য কিন্তু ব্যবসা করা ডিফিকাল্ট হয়ে যেত। সে ফর এক্সাম্পল আমরা যদি ফিলিপসের কথা বলি, ফিলিপস যেটা করেছে, ফিলিপস কিন্তু অনেক বেশি এই রিলেটেড ডাইভার্সিফিকেশনটা করেছে, যার কারণে ওরা কিন্তু মার্কেটে খুব ভালো একটা পজিশন এখন আছে। ওরা যদি শুধুমাত্র, ওরা আগে ফিলিপস একটা সময় বিক্রি করতো শুধুমাত্র কি, ফিলিপস ছিল লাইট কোম্পানি, মানে এই যে এলইডি লাইট এই ধরনের কোম্পানি, তারা যদি লাইট বিক্রি করতো তাহলে ওরা কিন্তু ওদের যে ব্যবসাটা এটা কিন্তু কি কাজে লাগাতে পারে না। যেমন আমাদের দেশে একটা, আমাদের কিছুদিন আগে আমাদের প্রফেসর ডক্টর মিজানুর রহমান স্যারের একটা লেখা আমি পড়ছিলাম যে আমাদের দেশের অনেক ইন্ডাস্ট্রি কিন্তু রিলেটেড ডাইভার্সিফিকেশন করে না, ওরা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে বসে থাকে। যেমন মেলামাইন কোম্পানিগুলো, মেলামাইন যে কোম্পানিগুলো আমরা যে দেখি, মেলামাইন কোম্পানিগুলো, এখন মেলামাইন কোম্পানিগুলো কি করে, ওরা শুধুমাত্র সারা জীবন ডিনার সেট আর বাসন কোসন এগুলোই বানায়, এগুলো যতদিন চলে আর না হলে তাদের আর কি আলাদা কোনো কাজ করে। কিন্তু
এই মেলামাইনের সাথে রিলেটেড অনেক বিজনেস কিন্তু তৈরি করা যায়। যেমন পিএসপি গ্লাসের এক্সাম্পল দিলাম, ওরা সিঙ্গেল প্রোডাক্ট স্ট্র্যাটেজি নিয়ে পড়ে আছে, কিন্তু গ্লাসের রিলেটেড কত ব্যবসা করা যায়, গ্লাস দিয়ে তৈরি বা গ্লাস কোম্পানির সাথে রিলেটেড কত ব্যবসা করা যায়। আমাদের দেশের অনেক কোম্পানিগুলো কিন্তু এই কাজটা করে না। ওরা অলওয়েজ কি করে, ওই যে একটা বিজনেস নিয়ে পড়ে থাকে। তারা যে রিলেটেড ডাইভার্সিফিকেশন করতো, তাদের সাথে বিজনেস রিলেটেড করে অনেক ব্যবসা যদি তারা ব্যবসা করতো, তাহলে কিন্তু এই কাজটা অনেকেই ভালোভাবে করতে পারতো। আমাদের দেশের একসময় যেমন বেকারিগুলো কি করতো, শুধুমাত্র শুধুমাত্র যেমন আমরা যদি দেখি, তারা বিস্কুট বিস্কুট এই প্রোডাক্টগুলো ওরা তৈরি করতো। এখন যেমন আমরা এই যে স্যানিটাইজার কোম্পানিগুলো চিন্তা করেন, এই যে আমাদের প্যান্ডেমিক যে স্যানিটাইজারের বিষয়টা চিন্তা করেন, এখন অনেক কোম্পানি কি করেছে, স্যানিটাইজার বানানো শুরু করছে, যে কোম্পানিকে জীবনে নাম শুনি নেই, কিন্তু আগে কি তারা স্যানিটাইজারটা বানাতে পারতো না, বা এই রিলেটেড প্রোডাক্টগুলো বানাতে পারতো না। এখন ওষুধ কোম্পানি ওষুধই বানাবে, কিন্তু ওষুধ কোম্পানি চাইলে কিন্তু অনেক কিছু তৈরি করতে পারে, ওষুধ কোম্পানি চাইলে অনেক কিছুই তৈরি করতে পারে। সো এই ওষুধ কোম্পানিগুলো অনেকগুলো অনেক সময় কি এইগুলো তৈরি করেন, মানে আদার রিলেটেড ডাইভার্সিফিকেশন গুলো খোঁজার চেষ্টা করে না, এবং এটা কোনোভাবে তারা কি ডেভেলপ করে না। সো রিলেটেড ডাইভার্সিফিকেশনটাও কোম্পানির জন্য অনেক বেশি একটা ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি কর্পোরেট লাইফের জন্য। যেমন কিভাবে হয়, যেমন সিমিলার টেকনোলজি, যেমন ফিলিপস, বোয়িং, ওয়েস্টিং হাউস, হ্যাঁ, এগুলো কি করে, নিজের মতো করে একই রকম টেকনোলজি ব্যবহার করে তারা ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি করে। কমন ডিস্ট্রিবিউশন মার্কেটিং স্কিলস, দেখা গেছে অনেকগুলো কোম্পানি তাদের, যেমন ফিলিপ মরিস, তারা একটা, তাদের অনেক রকম প্রোডাক্ট আছে, এবং তারা কিন্তু কি এই অনেকগুলো প্রোডাক্টকে ওরা কিন্তু তাদের যে মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশনটা দিয়ে কিন্তু ডিফারেন্ট প্রোডাক্টটা ওরা সহজে তৈরি করতে পারে। যেমন অর্গানাইজেশন সাজ এস ফিলিপ মরিস, এগুলো কি করে, যেমন গ্যাম্বল অপারেট মাল্টিপল বিজনেস, বিভিন্ন ধরনের বিজনেস করে, যেগুলো ইজ এ কমন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, কিন্তু তাদের ডিস্ট্রিবিউশনটা একই রকম, গ্রোসারি স্টোর্স। মানে এই ক্রাফট ফুডস, ফিলিপ মরিস, প্রক্টর এন্ড গ্যাম্বল, তারা কিন্তু বিভিন্ন রকম ব্যবসা করলো, তারা কি করে, ওই যে তাদের কমন একটা লিঙ্ক তৈরি করেছে কি দিয়ে, ডিস্ট্রিবিউশন দিয়ে, ডিস্ট্রিবিউশনটা খুব ইজিলি থাকে। যেমন কমন মার্কেটিং স্কিল অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে, হ্যাঁ, থাকে, তারা একই রকম স্কিল, অ্যাডভার্টাইজিং ও সেম মোটামুটি ব্যবহার করে। কমন ব্র্যান্ড নেম এন্ড রেপুটেশন, ডিজনি, হ্যাঁ, ডিজনি কি করে, স্ট্রং ব্র্যান্ড নেম এন্ড রেপুটেশন এন্ড লিঙ্ক দেয়ার ডাইভার্স বিজনেসেস হুইচ ইনক্লুড মুভি স্টুডিওস এন্ড থিম পার্কস। যেমন দেখেন ডিজনির কথাটা খেয়াল রাখেন, একটু ভালো করে বুঝবেন। যেমন তারা অনেক রকম ব্যবসা করে, কিন্তু সব জায়গায় করে ডিজনি ওয়ার্ডটা ইউজ করে দেয়, কারণ ডিজনি ওয়ার্ডটা ইউজ করলে কি একটা আলাদা একটা ব্র্যান্ড ভ্যালু ওরা পেয়ে যায়, এবং সহজে মানুষের সাথে, কাস্টমারের প্রোডাক্টের সাথে একটা কি রিলেটেড করে দিতে পারে। সো দিস ইজ অলসো আ রিলেটেড ডাইভার্সিফিকেশন। অ্যানাদার ওয়ান, কমন কাস্টমার, মানে একটা কাস্টমারের কাছে অনেক রকম প্রোডাক্ট বিক্রি করে, অনেকগুলো কোম্পানি যারা কি সেম কাস্টমার কিন্তু ডিফারেন্ট প্রোডাক্ট ইউজ করে। যেমন এএমএফ, যে কোম্পানিটা, এএমএফ হেড সেলস না স্নো স্কিস, টেনিস র্যাকেট এন্ড স্পোর্টস ওয়্যার অ্যাক্টিভ অ্যাথলিট কাস্টমার্স। এখন যেমন এএমএফ হেড যে একটা কোম্পানি আছে, ওরা স্পোর্টস যারা, তাদের জন্য ডিফারেন্ট প্রোডাক্ট কিন্তু ওরা ব্যবহার করে থাকে। যেমন আমরা যদি বিভিন্ন ধরনের স্পোর্টস কোম্পানিগুলো দেখি, তারা শুধু কি করে স্পোর্টস এর আইটেম বিক্রি। এখন স্পোর্টস এর যারা, তারা যদি ঘড়িও বিক্রি করতো, তারা কিন্তু কাস্টমার, রেডিমেড কাস্টমার পাইতেছে, কারা, ওই যে ঘড়ি যারা কিনে। এখন আমি দেখেছি আমাদের বিভিন্ন বাংলাদেশে যে এই গ্যাজেট যে কোম্পানিগুলো এখন অনেক যে ফেসবুকের মাধ্যমে তৈরি হচ্ছে, ওরা কিন্তু গ্যাজেটই বিক্রি করছে। গ্যাজেট যদি সবাই বিক্রি করে তাহলে কিন্তু হবে না। এখন গ্যাজেট যারা বিক্রি করে, তারা কিন্তু কিছু কিছু রিলেটেড ডাইভার্সিফিকেশন করতে পারে। কিভাবে, যে এই গ্যাজেট যারা কিনে, তারা তো একটু স্মার্ট ইয়াং ছেলে, তারা কি আর চাইতে পারে, ও আমি গ্যাজেটের পাশাপাশি তাদের প্রোডাক্টগুলো বিক্রি করি। যেমন কনভার্স, একটু খুব স্টাইলিশ কনভার্স, আপনি জার্সি হতে পারে, এরকম কিছু রিলেটেড প্রোডাক্ট কিন্তু ওরা বিক্রি করতে পারে ওই কাস্টমারের কাছে। দিস ইজ কল রিলেটেড ডাইভার্সিফিকেশন। কিছু অ্যাডভান্টেজ আছে, এগুলো আপনারা রিডিউস ইকোনমিক রিস্ক বাই অ্যাভয়েডিং ডিপেন্ডেন্স। অবশ্যই রিলেটেড ডাইভার্সিফিকেশন করলে আপনার অন্যের উপর ডিপেন্ড হওয়া লাগে না, যেহেতু আপনি একই রকম ফরম্যাটে করতেছেন। কস্ট কমে যায়, অবশ্যই ইকোনমি অফ স্কেল, ইকোনমি স্কোপ। ইকোনমি স্কেল হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট একসাথে উৎপাদন করলে খরচ কম আছে, এটা হচ্ছে ইকোনমি অফ স্কেল। আর ইকোনমিক্স অফ স্কোপ হচ্ছে আমরা যদি রিলেটেড অনেক প্রোডাক্ট উৎপাদন করি, তাহলে আমাদের কস্ট কমে যায়। যেমন একটা কোম্পানি, ইলেকট্রনিক্স কোম্পানি, সে কম্পিউটার বানালো, কিবোর্ড বানালো, মাউস বানালো, সবকিছু বানালো, তাহলে তার কস্ট কমে যায়। আর ইকোনমি স্কেল হচ্ছে হিউজ পরিমাণ প্রোডাক্ট উৎপাদন করলে পার প্রোডাক্ট প্রোডাকশন কস্ট কমে যায়। সো এইভাবে তারা এই অ্যাডভান্টেজটাও পায়।
দেন ইনক্রিজ দ্য ওভারঅল ইকোনমিক ভ্যালু, তারা কাস্টমার অনেক বেশি ভ্যালু তৈরি করতে পারে যেহেতু তারা ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি করে, তো তাদের মধ্যে একটা আলাদা একটা ইকোনমিক ভ্যালু তৈরি করার সুযোগ থাকে। অ্যানাদার ওয়ান, কোম্পানি যে একই রকম মানে একই রকম ডাইভার্সিফিকেশন করতে হবে এমন না, রিলেটেড হইতে হবে এমন না, একদম ডিফারেন্ট বিজনেসে চলে যেতে পারে। অপারেট মাল্টিপল বিজনেস দ্যাট আর নট লজিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ ওয়ান, ডিফারেন্ট ডিফারেন্ট ব্যবসা করতে পারি যেগুলো আমাদের একটার সাথে আরেকটা কোনো সম্পর্কই নাই। বেক্সিমকো যেটা করে প্রচুর আনরিলেটেড ডাইভার্সিফিকেশন করে, যার একটার সাথে আরেকটার কোনো সম্পর্কই নাই। হ্যাঁ, যেমন আমরা যদি প্রাণের কথা বলি, প্রাণ হচ্ছে আনরিলেটেড ডাইভার্সিফিকেশনের জন্য বস আমাদের দেশে। মানে তাদের মেইন যে প্রোডাক্ট ওইটার সাথে তাদের এখন যে প্রোডাক্টগুলো আমরা পাই এটার সাথে কোনো কোনো সম্পর্কই নেই। সো আনরিলেটেড ডাইভার্সিফিকেশনের জন্য একটা ভালো এক্সাম্পল হচ্ছে প্রাণ। এখন আনরিলেটেড ব্যবসা এরকম অনেকেই করে, কারণ যখনই সুযোগ সুবিধা পায়, আমাদের দেশে বেশিরভাগ আনরিলেটেড ডাইভার্সিফিকেশন গুলো বেশি হয়। যারা মানে দেখেছে যারা কাপড় বানায় তারা আবার বিস্কিটও বিক্রি করে, আবার তারা মানে ওয়ালটনের কথা বলি, ওয়ালটন এখন কয়েকদিন পরে যদি কাপড় চোর বানায়, যদি ওয়ালটন এখন পর্যন্ত রিলেটেড ডাইভার্সিফিকেশন আছে, দ্যাটস আ গুড চয়েস। ওয়ালটনকে আমি এই কারণে পছন্দ করি যে তারা এখন পর্যন্ত রিলেটেড ডাইভার্সিফিকেশন আছে। আনরিলেটেড ডাইভার্সিফিকেশন যে খারাপ কিছু এটা বলছি না, বাট ইফ ইউ হ্যাভ এবিলিটি। যেমন ইউনিলিভার কিন্তু আনরিলেটেড ডাইভার্সিফিকেশন করে, আপনারা জানেন কিনা ইউনিলিভার যেমন কসমেটিক্স আছে, কিন্তু সারা ওয়ার্ল্ডে ইউনিলিভার বিখ্যাত হচ্ছে খাবারের জন্য, ফুড বিজনেস। ইউনিলিভারের মেইন ব্যবসা হচ্ছে ফুড বিজনেস, ফুড। ইন্ডিয়াতে আপনি গেলে ইউনিলিভারের প্রচুর খাবারের আইটেম পাবেন, বিশেষ করে কোয়ালিটি ওয়ালস নামে একটা আইসক্রিম, খুবই চমৎকার একটা আইসক্রিম, ওই আইসক্রিমটা ওরা খুব বেশি ওরা সেলার, কোয়ালিটি ওয়ালস। তো এরকম ভাবে কিন্তু অনেক কোম্পানি আছে তারা আনরিলেটেড প্রচুর ডাইভার্সিফিকেশন ব্যবসা করে থাকে। কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ অবশ্যই আমি অনেক রকম কাস্টমার আমি ধরতে পারবো, অনেক রকম বিজনেস, আমার মাল্টিপল বিজনেস থাকলে কোনো একটা ব্যবসা লস করলে আরেকটা ব্যবসা আমি দাঁড় করাতে পারবো, এটার জন্য একটা ভালো একটা সুযোগ আছে। অ্যালোকেশন অফ রিসোর্সেস টু এরিয়াস হোয়ার দ্য হাইয়েস্ট রিটার্ন পেনাল্টি, আমি যেটা থেকে ভালো রিটার্ন আসবে ওইটাতে আমি অ্যালোকেশন করতে পারবো। রিলেটেড না হলে যেটা সুবিধা হয়, আমার যেখানে বিজনেস ভালো আসতেছে ওখানে যাবো। রিলেটেড হলে আমি যেটাতেই ইনভেস্ট করি না কেন আরেকটা সাথে রিলেটেড হওয়ার কারণে ওইটা কিন্তু একটা প্রবলেম হয়। কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, পুর পারফরমেন্স থাকে, যে অনেক সময় ডিউ টু দ্য কমপ্লেক্সিটি, অনেক বিভিন্ন ধরনের ব্যবসা করলে আমার কিন্তু ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি বিভিন্ন রকম হইতে হবে, আদারওয়াইজ ব্যবসাগুলো ম্যানেজ করা যাবে না, সেই কারণে অনেক সময় পুর পারফরমেন্স হয়। ফেলিং টু এক্সপ্লয়েট কি সাইনার্জিস পুশ দা, অনেক সময় ভালো সাইনার্জি করা যায় না, কনফিডেন্ট ডিসঅ্যাডভান্টেজ তৈরি হয়েছে ফার্মগুলোর জন্য উইথ রিলেটেড ডাইভার্সিফিকেশন স্ট্র্যাটেজিস। যদি আমি ডাইভার্সিফাইড কোনো ফার্ম তৈরি করতে চাই তাহলে আমাকে অবশ্যই একটা নতুন ডাইভার্সিফাইড ফার্ম আমি হয়তো তৈরি করতে পারি, এটা একটা স্ট্র্যাটেজি। আমি কিভাবে ডাইভার্সিফাইড হব, ডাইভার্সিফাইড ফার্ম কিভাবে তৈরি করা যায়, আচ্ছা আমরা এটা পরে আসি। ডেভেলপ এ নিউ প্রোডাক্টস, একদম নতুন একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসলাম, এইটার কারণে আমি হতে পারে হ্যাঁ একটা নতুন প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসলাম, একবারে নতুন একটা প্রোডাক্ট, এটার মাধ্যমে আমরা ডাইভার্সিফিকেশন করতে পারি। যেমন হুন্ডা প্রথমে কিন্তু হুন্ডা তৈরি করেছে, যখন আমেরিকান মার্কেটে গিয়েছে তখন তারা গাড়ি নিয়ে আসছে, একদম নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছে। অ্যানাদার ওয়ান ভার্টিক্যাল, যেটাকে আমরা বলছি ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, যেটাকে আমরা বলছি রিপ্লেসমেন্ট অফ না রিপ্লেসমেন্ট, সরি ভার্টিক্যাল না, সরি এটা আমি ভুল বলেছি। আমরা সেকেন্ড যেটাকে আমরা বলছি, সেকেন্ড এটাকে বলছি আমরা, ফার্স্ট হচ্ছে নতুন একটা কোম্পানি নিয়ে আসলাম, আর সেকেন্ড হচ্ছে যে রিপ্লেসমেন্ট অফ সাপ্লায়ার এন্ড কাস্টমার, আমি হয় সাপ্লায়ার হয়ে গেলাম অথবা কাস্টমার হয়ে গেলাম, এটাও ডাইভার্সিফিকেট কিন্তু হয়ে যাবে। সাপ্লায়ার যে যেটাকে আমরা সাপ্লায়ার, যখন আমরা যেমন আমরা প্রাণ যেটা করেছে, প্রাণ করতো কি আম সংগ্রহ করতো আগে বিভিন্ন মানুষদের থেকে, তাদের যেই বিভিন্ন ধরনের রাজশাহী বিভিন্ন ধরনের ফার্ম থেকে আম সংগ্রহ করতো, স্বপ্নও করতো, বিভিন্ন ধরনের এই কাজগুলো করতো ওরা সাপ্লায়ার থেকে। ওরা যখন দেখলো যে সাপ্লায়াররা অনেক সময় সঠিকভাবে প্রোডাক্ট দিচ্ছে না, কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছে না, বা সাপ্লায়ার কোয়ালিটিতে সমস্যা হচ্ছে, ওরা নিজেরাই সাপ্লায়ার হয়ে গেছে। এখন প্রাণ কি করে, ওদের যে কোম্পানিতে যেমন প্যাকেজিংটা সাপ্লায়ার আগে দিতে, এখন নিজেরা একটা প্যাকেজিং কোম্পানি খুলে ফেলছে, খুলে প্যাকেজিংটা সাপ্লাই দিচ্ছে কাকে, নিজের কোম্পানি। সো এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। ভার্টিক্যাল ইন্টিগ্রেশন এটা কাস্টমার হতে পারে, ব্যাকওয়ার্ড ভার্টিক্যাল ইন্টিগ্রেশন এটাকে বলে, মানে পিছনের দিকে। ব্যাকওয়ার্ড মানে পিছনের দিকে, পিছন মানে কি আছে, আপনার পিছনে কি আছে, সাপ্লায়ার আছে। তা আপনি সাপ্লায়ার হয়েও কিন্তু একটা, এতদিন কিন্তু আপনি সাপ্লায়ার ছিলেন না, এখন সাপ্লায়ার হয়েও কি একটা নতুন করে আপনি একটা আবার ডাইভার্সিফাইড হয়ে গেল। যেমন আমি সাপ্লায়ার, এখন আমি আমার কোম্পানির সাপ্লায়ার, অথবা কাস্টমার হয়ে যাওয়া। যেমন আমি যদি বলি কাস্টমার, যেটাকে মানে যেমন সাপ্লায়ার, যেমন আমরা আপনাদের বইয়ের যে এক্সাম্পলটা আছে এটা ব্যাকওয়ার্ড ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের বইয়ের এক্সাম্পলটা আপনাদেরকে একটু বলে নেই। ক্যাম্পবেল স্যুপ, ওরা সাধারণত
ওদের যেই সুপের, যেমন আমি কুকের কথা বলতে পারি। কুকের একটা এক্সাম্পল আপনাদেরকে টেকনিক্যাল এক্সাম্পল পড়িয়েছিলাম, মনে আছে কিনা দেখেন। ওটার মধ্যে কিন্তু ওরা ভার্টিক্যাল, ওরা কিন্তু নতুন ব্যবসা চলে গেছে কিসে, সাপ্লায়ার হয়ে। ওরা কি ক্যান বানানো কি ওদের কাজ? কিন্তু ওরা ক্যান মানে বটলিং করতেছে, বা বটলার একটা কোম্পানি তৈরি করে ফেলছে। ওরা কিন্তু নিজেদের ক্যানটা এখন নিজেরাই বানায়, বানিয়ে নিজেরাই সাপ্লাই দেয়। তাহলে এটা কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো যে ভার্টিক্যাল ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে তারা কি একটা নতুন ব্যবসা চলে গেল, তারা সাপ্লায়ার, নিজে নিজের সাপ্লায়ার হয়ে গেল। আবার কাস্টমার কিভাবে হয়? বিগিনিং আ বিজনেস প্রিভিয়াসলি হ্যান্ডেড বাই দ্য ইন্টারমিডিয়ারি অ্যান্ড সেলিং মোর ডাইরেক্টলি অফ দ্য কাস্টমার। যেমন কাস্টমার যেমন প্রাণ তাদের প্রোডাক্টগুলো কার কাছে বিক্রি করে? তাদের রিটেলারের কাছে বা হোলসেলারের কাছে। হোলসেলার আমাদের কাছে বিক্রি করে। তো প্রাণ দেখলো যে হোলসেলার রিটেলার নিয়ে অনেক সমস্যা আছে, অনেক কথা আছে, অনেক ঝামেলা আছে। হ্যাঁ, তো এই কারণে প্রাণ কি করলো? প্রাণ নতুন করে আবার বললো যে না, আমরা একটা কাজ করি। ওরা নিজেরাই ওরা শোরুম দিয়ে শুরু করছে। শোরুম দিয়ে শুরু করে সরাসরি কাস্টমার কাছে প্রোডাক্ট বিক্রি করা শুরু করেছে। যেমন ওরা আবার যেমন কোম্পানিগুলো অনলাইন, যেমন অনেক কোম্পানি আছে যে আগে রিটেলের কাছে বিক্রি করতে, এখন অনলাইনে বিক্রি করে। হ্যাঁ, তো এটাও কিন্তু কাইন্ড অফ ভার্টিক্যাল, এটাকে ফরওয়ার্ড ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বলে, কাস্টমার হয়ে যাওয়া। আগে বিক্রি করতো রিটেলের কাছে, এখন এখন বিক্রি করে কার কাছে? নিজেরাই নিজেদের কাছে বিক্রি করে। প্রাণের যে শোরুম গুলো আছে, আরএফএল এর যে শোরুম গুলো আছে, বেস্ট বাই শোরুম গুলো, এগুলো কিন্তু ফরওয়ার্ড ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের এক্সাম্পল। যে আগে ওরা রিটেলের কাছে বিক্রি করতে, এখন রিটেলের কাছে বিক্রি না করে নিজেরা নিজের কাছে বিক্রি করে, এবং নিজেরাই কি শোরুমে বিক্রি করে, এবং শোরুমের মাধ্যমে কাস্টমার কাছে প্রোডাক্টটা পৌঁছে দেয়। সো ইন দিস ওয়ে দে ক্যান ইউজ অ্যানাদার ডাইভার্সিফাইড বিজনেস। ঠিক আছে? সো এখন অনেক সময় যেমন অনেকে আবার র মেটেরিয়াল বানায়, র মেটেরিয়াল বানিয়ে কিন্তু অন্য কোম্পানির কাছে বিক্রি করতো। তা এখন দেখা গেছে র মেটেরিয়ালটা বানিয়ে নিজের কোম্পানির কাছে নিজে অনেক সময় সেল করে। হ্যাঁ, নিজে একটা নতুন একটা কোম্পানি দিল যেটা দিয়ে এই র মেটেরিয়াল দিয়ে প্রোডাক্ট বানানো। যেমন আমরা যদি বলি, এক সময় হুয়াওয়ে কি করতো, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ডেভেলপ বা ইয়ে সোনির কথা যদি বলি, সোনি কিন্তু ক্যামেরা ডিজাইন করতো অলওয়েজ। তো ক্যামেরা ডিজাইন করার জন্য এই এবং মোবাইল কোম্পানির কাছে বিক্রি করতো। তো যখন দেখলো যে মোবাইলের ভালো একটা মার্কেট আছে, তো ওরা নিজেরাই তখন আবার কি করেছে, সোনি নিজে মোবাইল ফোন তৈরি করা শুরু করে দিয়েছে, এবং নিজের ক্যামেরা নিজের কাছে সেল করা শুরু করেছে। তো দিস ইজ কল্ড ফরওয়ার্ড ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। সো এইটাতে আমরা কিন্তু ডাইভার্সিফাইড হতে পারি। বিকামিং এ ডাইভার্সিফাইড পারপাস অফ মার্জার এন্ড একুইজিশন। মার্জার এন্ড একুইজিশন দুটো ওয়ার্ড খুব ভালো করে বুঝে নিতে হবে। মার্জার হচ্ছে, মার্জারের মাধ্যমে আমরা যদি একসাথে দুইটা কোম্পানি একসাথে হয়ে যায়, তখন এটাকে আমরা মার্জার বলি। আর যখন একটা কোম্পানি কিনে ফেলে, তখন সেটাকে আমরা অ্যাকুইজিশন বলি। তো এটা ভালো করে বুঝতে হবে। মার্জার কি? দ্য পারচেজ অফ ওয়ান ফার্ম বাই দ্য অ্যানাদার ফার্ম ইজ অ্যাপ্রক্সিমেটলি সেম সাইজ। একই সাইজের যখন দুইটা কোম্পানি একসাথে মানে একটা আরেকটাকে কিনে নেয়, ওয়ান ফ্রম পারচেজ ওয়ান ফ্রম বাই দ্য অ্যানাদার ফার্ম, একই রকম দুইটা কোম্পানি যখন একই সাইজের দুইটা কোম্পানি যখন একটা আরেকটাকে কিনে নেয়, তখন সেটাকে আমরা বলছি মার্জার। আর একুইজিশন বলছি দ্য পারচেজ অফ এ ফার্ম বাই এ ফার্ম দ্যাট ইজ কনসিডারেবল লার্জার। যখন একটা বড় কোম্পানি ছোট একটা কোম্পানিকে কিনে ফেলে, সেটাকে বলছে একুইজিশন। যে বড় একটা কোম্পানি ছোট একটা কোম্পানিকে কিনে ফেলে, সেটা হচ্ছে একুইজিশন। যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামকে একুইজিশন করেছে। আর মার্জার হচ্ছে রবি এবং এয়ারটেল, দুইটা একই রকম কোম্পানি একটা একটা কিনে ফেলছে। একই রকম বিগ সাইজ কোম্পানি, লার্জার কোম্পানি একটা একটা সেম সাইজের কোম্পানি একটা একটা কিনে নিয়েছে। সো মার্জার এবং একুইজিশনের মাধ্যমে নতুন ব্যবসা কিন্তু শুরু করা যায়। যেমন ইউনিলিভার রিসেন্টলি এই মার্জার হয়েছে কার সাথে? জিএসকে এর সাথে। হ্যাঁ, জিএসকে এর হোল্ডিংস এগুলো ওরা বিক্রি করবে এখন থেকে। সো এটা কিন্তু হয়েছে। যেমন আমরা মার্জার দেখেছি রবি এয়ারটেল, হ্যাঁ, তারা কিন্তু যেমন একটা ইয়াং কাস্টমার, নতুন একটা, এটাও কিন্তু ডাইভার্সিফিকেশন। এখন সেম কোম্পানি যে হইতে হবে ডাইভার্সিফিকেশন, মানে সেম কোম্পানি, অনেক সময় বেশিরভাগ কোম্পানি সেম কোম্পানি মার্জার হয়, না হলে আবার সমস্যা হয়ে যায়। বাট এইটা এরকম অনেক আমরা কিন্তু অনেক সময় এই কোম্পানিগুলো দেখি যে অনেক বড় বড় কোম্পানি, যেমন দুইটা কোম্পানি একসাথে মিলে যায়, যেমন সোনি ইরেকশন। হ্যাঁ, সোনি এক ধরনের প্রোডাক্ট বানাতো, ইরেকশন কাছাকাছি প্রোডাক্ট বানাতো, দুজনে একই রকম হয়। সোনি ইরেকশন নামে প্রোডাক্ট নিয়ে আসছে মার্কেটে। হ্যাঁ, তো এটা কিন্তু মোবাইল কোম্পানি নিয়ে আসছে প্রথম, কিন্তু দুইজন দুই রকম প্রোডাক্ট বানাতো, একসাথে হয়ে নতুন একটা ব্যবসা শুরু করেছে। আবার একই রকম ব্যবসা হতে পারে মার্জার। একুইজিশনও কাইন্ড অফ ছোট কোম্পানিগুলো যখন, যেমন আমি যদি বলি, যেমন ফেসবুক যে কাজটা করেছে, যেমন আবার অনেক সময় ফুড ইন্ডাস্ট্রিগুলো, বড় বড় ফুড জায়ান্ট কোম্পানিগুলো কাজটা করে। যেমন স্টারবাকস সিয়াটল কফি নামে একটা কোম্পানিকে কিনে ফেলেছে, যেটা ল প্রাইস অনেক সময় কোম্পানি। এরকম অনেক একুইজিশন কিন্তু আমরা দেখি, এক্স্যাক্টলি অনেক সময় এটা কিন্তু আমাদের চোখে পড়ে একুইজিশন। সো ম্যানেজিং ডাইভার্সিফিকেশন। এখন এখন ডাইভার্সিফিকেশন তো করা অনেক সহজ, আমরা দেখলাম অনেক রকম ডাইভার্সিফিকেশন কিন্তু করা যায়।
অর্গানাইজেশন স্ট্রাকচার আমরা এটা পরে আরো আলোচনা করবো ইনশাল্লাহ। এখন এই ডাইভার্সিফিকেশন করার স্ট্রাকচারটা কেমন হবে সেটা আমরা 12 নম্বর চ্যাপ্টার আলোচনা করবো। বাট পোর্টফোলিও ম্যানেজমেন্ট টেকনিক্স, পোর্টফোলিও ম্যানেজমেন্ট টেকনিকটা কি? A method of determining which business to engage in and how to manage the business to maximize corporate performance. পোর্টফোলিও ম্যানেজমেন্ট সম্পর্কে তো আমরা অলরেডি জানি যে কোন জায়গায় কি রিসোর্স দিব, কোন জায়গায় কি পরিমাণ রিসোর্স দিব, কোনটা কিভাবে, কোন জায়গায় কোনটাকে মানে কিভাবে কতটুকু রিসোর্স দিয়ে কোনটাকে ডিজাইন করবো, কোনটাকে কতটুকু রিসোর্স কম দিব। এই যে ওভারঅল যে ম্যানেজমেন্টটা সেটাকে আমরা বলছি পোর্টফোলিও ম্যানেজমেন্ট। কিভাবে বলছি? দ্য মেথড ইউজড বাই ডাইভার্সিফাইড ফার্মস, বিভিন্ন আমার তো একটা কোম্পানির অনেক রকম ফার্ম থাকবে, অনেকগুলো কোম্পানি থাকবে, টু মেক ডিসিশন হোয়াট অ্যাবাউট বিজনেস টু এনগেজ, কি কি ধরনের অ্যাক্টিভিটি করতে হবে, এনগেজ ইন, আমরা কি কি অ্যাক্টিভিটি মানে কি কি ধরনের বিজনেস করব এই আমাদের এই ফার্মে, এন্ড হাউ টু ম্যানেজ দিস বিজনেস, এবং কিভাবে ম্যানেজ করব টু ম্যাক্সিমাইজ কর্পোরেট পারফরম্যান্স, কর্পোরেটের ওভারঅল পারফরম্যান্স বাড়ানোর জন্য। কর্পোরেট মানে কি? টোটাল যে কোম্পানিটা, অর্গানাইজেশনটা, এটা ডিফারেন্ট ব্যবসা থাকবে। এখন কোন ব্যবসাটা কিভাবে এনগেজ করব, কোন ব্যবসাটা কিভাবে অপারেট করব, কোন ব্যবসা কতটুকু রিসোর্স দিব, এটাকে আমরা বলছি পোর্টফোলিও ম্যানেজমেন্ট। পোর্টফোলিও ম্যানেজমেন্ট, পোর্টফোলিও মানে দ্যাট মিন্স হচ্ছে একটা করে বিজনেসের যে বিষয়টা পোর্টফোলিও, এটাকে আমরা কোন বিজনেসে কোথায় কিভাবে এটাকে এনগেজ করব সেটাকে আমরা বলছি পোর্টফোলিও ম্যানেজমেন্ট টেকনিক। এখন পোর্টফোলিও ম্যানেজমেন্ট টেকনিকের দুইটা মেথড আছে সারা ওয়ার্ল্ডের জন্য, সবচেয়ে খুবই জনপ্রিয় দুইটা মেথড। ওয়ান ইজ বিসিজি ম্যাট্রিক্স এন্ড ওয়ান ইজ জিই, বা যেটাকে আমরা বলছি জিই বিজনেস স্ক্রিন বলা হয় বা জিই ম্যাট্রিক্স। এটার ফুল মিনিংটা আমার জেনারেল ইলেকট্রিক এটাকে বলা হয় আর কি, জেনারেল ইলেকট্রিক এটাকে ডেভেলপ করেছে দেখে জেনারেল বিজনেস স্ক্রিন বলা হয়। তো দুইটা মেথড আমরা আজকে দেখবো, দেখে আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করব। ওয়ান ইজ বিসিজি ম্যাট্রিক্স এন্ড ওয়ান ইজ জিই বিজনেস স্ক্রিন, জিই বিজনেস স্ক্রিন। খুবই সহজ এবং খুবই চমৎকার, যেটা আপনাদের জন্য খুবই হেল্প হবে। আমি খুবই সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি, বইয়ের ভাষায় যাচ্ছি না, যেহেতু বইয়ের ভাষা ইন ডিটেলস আলোচনা হবে, আপনার বই থেকে ইন ডিটেলসে পড়তে হবে। কারণ আপনাদের টোটাল বিজনেস আপনারা যে পড়াশোনা করবেন সারাটা যেই এই বিবিএ পড়াশোনা করবেন, এই পুরো বিবিএতে এই দুইটা মডেল আপনাদেরকে, এই আজকে যে 3টা মডেল পড়লাম আর এখন 2টা মডেল, এই 3টা মডেল আপনাদের সারা পুরো বিবিএ লাইফে মানে ইনস এন্ড আউট কাজে লাগবে। সো এটাকে একটু কেয়ারফুলি দেখবেন। সো বিসিজি ম্যাট্রিক্স বলা হচ্ছে, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা ডেভেলপ করেছে বুস্টন কনসাল্টিং গ্রুপ নামে, যেটাকে সংক্ষেপে বলা হয় বিসিজি এসবিউ অ্যানালাইসিস, এটাকে বলা হয়। বিসিজি ম্যাট্রিক্সটাকে ফুল নাম হচ্ছে বুস্টন কনসাল্টিং গ্রুপ। এখনো কোম্পানিটা আছে, এটা বাংলাদেশ ওয়ার্ল্ডের খুব বড় একটা কনসাল্টিং ফার্ম, যেটাকে বলে বিসিজি বিজনেস বুস্টন কনসাল্টিং গ্রুপ, ইউএস বেসড। এটার মেইন ফোকাস পয়েন্ট আছে ইভালুয়েট আ পোর্টফোলিও অফ বিজনেস অন দ্য গ্রোথ রেট অফ দ্য রেসপেক্টিভ মার্কেট এন্ড ইচ বিজনেস রিলেটেড টু দ্য মার্কেট শেয়ার। বলা হচ্ছে একটা কোম্পানির যেই মার্কেটের গ্রোথ রেট, প্রত্যেকটা মার্কেটে কি আছে, গ্রোথ আছে। এখন কোন মার্কেটের গ্রোথ বেশি? অবশ্যই টেকনোলজিক্যাল বেসড কোম্পানিগুলোর গ্রোথ অনেক বেশি, যেমন আমরা অনলাইনে যে ক্লাস নিচ্ছি এগুলোর গ্রোথ খুব বেশি, বা অনলাইন বেসড যে কোম্পানিগুলো আছে, বা স্যানিটাইজ প্রোডাক্টগুলো যেমন স্যাভলন বা অ্যান্টিসেপটিভ যে প্রোডাক্টগুলো আছে আমরা বাসায় ব্যবহার করি, এই প্রোডাক্টগুলোর গ্রোথ এখন সবচেয়ে বেশি। এখন বিসিজি ম্যাট্রিক্স কি করে? বিসিজি ম্যাট্রিক্স হচ্ছে ইভালুয়েট করে আপনার বিজনেস পোর্টফোলিওগুলো, যতগুলো বিজনেস আপনার আছে, কি হিসাবে আপনার মার্কেটে গ্রোথ কেমন এবং ওই মার্কেটে আপনার শেয়ার কেমন, মার্কেটে গ্রোথ কেমন, ওই মার্কেটে আপনার শেয়ার কেমন, ওইটার উপরে ডিফাইন করে আপনাকে মার্কেটে আপনার অবস্থান ওরা কি করে, অ্যানালাইসিস করে দেয়। এবং ওই অ্যানালাইসিসের মধ্যে আপনি জানতে পারেন যে আমাকে আমার কোন বিজনেসটাতে আমাকে বেশি ইনভেস্ট করতে হবে, কোন জায়গায় আমাকে ইনভেস্ট করা ঠিক হবে না, কোন জায়গায় আমি বিজনেসটা আরো বেশি বাড়ানো উচিত, কোন বিজনেসটার মাধ্যমে আমার কোম্পানির পারফরমেন্স ডেভেলপ হচ্ছে। সো এইরকম জায়গায় ওরা এই পুরো বিজনেসটাকে 4 ধরনের ক্লাসিফিকেশন তৈরি করেছে, যে চারটা মানে পোর্টফোলিও ওরা ডেভেলপ করেছে, যে প্রত্যেকটা কোম্পানির এই 4 ধরনের পোর্টফোলিও থাকে। তার যে বিজনেসগুলো থাকে সবগুলো বিজনেসগুলোকে ওরা 4টা ক্যাটাগরি বা 4টা পোর্টফোলিওতে ফেলে দিয়েছে। এই 4টা পোর্টফোলিওকে আমরা আজকে একটু বোঝার চেষ্টা করব। ওকে, সো ফার্স্ট যে পোর্টফোলিওটা সেটা হচ্ছে ডগস। ওরা বলছে ডগস হচ্ছে সেই কোম্পানিগুলো, মানে সেই এসবিইউ গুলো, যে এসবিইউ তো মনে আছে আপনাদের, স্ট্র্যাটেজি বিজনেস ইউনিট, একটা বিজনেস ইউনিট, হ্যাভ স্মল মার্কেট শেয়ার এন্ড নো গ্রোথ প্রসপেক্ট। মানে যে মার্কেটটা যে মার্কেটে গ্রোথও নাই এবং ওই মার্কেটে আপনার শেয়ারের সংখ্যাও কি খুবই কম, ওই মার্কেটে গ্রোথের সংখ্যাও কম, গ্রোথ প্রসপেক্ট নো গ্রোথ প্রসপেক্ট, কোনো গ্রোথ নাই
এবং ওই মার্কেটে আপনার মার্কেটের শেয়ার কম, এইটা যে কোম্পানি, ওই কোম্পানিগুলোকে আপনাকে বলা হচ্ছে ডক্স। আপনার যে কোম্পানিগুলো, আপনার এমন একটা কোম্পানি আছে যেটা এমন মার্কেটে, ওই মার্কেটে গ্রোথও নাই এবং আপনার মার্কেট শেয়ারও খুবই কম। ওকে, ক্যাশ কাউ নাম্বার 2 বলা হচ্ছে হ্যাভ লার্জ শেয়ারস অফ ম্যাচিউর মার্কেটস, যেটা হচ্ছে যে আপনার শেয়ার অনেক অনেক বেশি, কিন্তু হয়তোবা মার্কেটে মানে গ্রোথ এখন আর নাই, কিন্তু মার্কেটটা ম্যাচিউর, মানে মার্কেটটা অলরেডি মানে এটা ম্যাচিউর, মানে এই মার্কেটটা স্টেবল মার্কেট, মানে হয়তোবা এখন আর গ্রোথ নাই, এই মার্কেটটা আর বাড়বে না ভবিষ্যতে, কিন্তু এখন কি আছে মার্কেটে, ওই মার্কেটে আপনার শেয়ার অনেক ভালো, এই আপনার আপনার কোম্পানির যেই আপনার কোম্পানিটার কি ওই মার্কেটের শেয়ারটা অনেক ভালো আপনার প্রোডাক্টের, ওকে, বা আপনার বিজনেস ইউনিটের। ওকে, নাম্বার 3 বলা হচ্ছে কোশ্চেন মার্কস হ্যাভ স্মল মার্কেট শেয়ার ইন কুইকলি গ্রোয়িং মার্কেটস, মার্কেটে গ্রোথ অনেক হাই কিন্তু আপনার শেয়ার কি খুবই লো, মার্কেটে গ্রোথ অনেক হাই কিন্তু আপনার শেয়ার কি কম। ওকে, লাস্ট ওয়ান স্টার্স বলা হচ্ছে হ্যাভ লার্জ মার্কেট শেয়ার অফ র্যাপিডলি গ্রোথ মার্কেট, গ্রোয়িং মার্কেটস, আপনার অনেক শেয়ার আছে, আপনার শেয়ারও হাই আর মার্কেট গ্রোথও কি অনেক হাই, এটাকে বলছি আমরা স্টার্স। এরকম আমরা এবার একটা ডায়াগ্রামে এটা পুরোটার মডেলটা একটু দেখে নিই, মডেলটা কিরকম। এখন একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব, আমি একটা কোম্পানির এক্সাম্পল নিয়ে চেষ্টা করব আপনারা এটাকে রিলেট করতে হবে অন্যান্য কোম্পানির সাথে। সো আমি এক্সাম্পলটা নিচ্ছি কার, স্যামসাং এর এক্সাম্পলটা নিচ্ছি। স্যামসাং এক্সাম্পল হলে আমার জন্য একটু ইজি হবে। কার মাইক্রোফোনটা একটু সাউন্ড করছে প্লিজ? ওকে, সো নিচে দেখেন কি রিলেটিভ মার্কেট শেয়ার আর মার্কেট গ্রোথ রেট, মার্কেটে গ্রোথ রেট হাই লো আর আপনার মার্কেটের শেয়ার কতটুকু, হাই নাকি লো। ওকে, আমি স্যামসাং এর প্রথমে আসি, স্যামসাং এর আমরা বিসিজি ম্যাট্রিক্স করব। সো স্যামসাং এর আমরা যদি বলি স্যামসাং এর স্টার কি আছে, একের অধিক স্টার থাকতে পারে, আপনার একের অধিক স্টার অবশ্যই থাকতে পারে, বাট আমি একটা দুইটা এক্সাম্পল দেবো, আর বেশি দিব না। আপনারা এটা নিয়ে আলাপ আলোচনা, আমি একটু পরেই এগুলো নিয়ে আলাপ আলোচনায় যাবো এবং আজকে পার্টিসিপেশন মার্ক হবে। হ্যাঁ, যারা ভালো এগুলার আজকে যা পড়াইলাম বুঝবে এবং ইমিডিয়েট অ্যান্সার দিতে পারবে প্রত্যেকটা স্ট্র্যাটেজি নিয়ে, এক্সাম্পল যারা দিতে পারবে, প্রত্যেকের এক্সাম্পল যার পছন্দ হবে আমার, ওই এক্সাম্পলের উপরে আমি পার্টিসিপেশন মার্ক হয়ে যাবে আজকে। ওকে, আর এগুলো কিন্তু খুব ভালোভাবে আমি রিপোর্ট করতেছি আমার, যেহেতু আমাদের ইভলিউশন এখন কোনো হাত নাই, এগুলো দিয়ে আমাদেরকে মার্কিং করতে হবে। তো ফার্স্ট হচ্ছে স্টার, আমি যদি স্টারের কথা বলি, স্যামসাং এর স্টার কি আছে, স্যামসাং এর স্টার আছে স্মার্ট টিভি, স্মার্ট টিভির মার্কেটের গ্রোথ রেট অনেক হাই, ওদের মার্কেট শেয়ারও মাশাআল্লাহ অনেক ভালো। ওকে, স্মার্ট রেফ্রিজারেটর, অবশ্যই মার্কেট গ্রোথ, স্মার্ট রেফ্রিজারেটর মার্কেট গ্রোথ খুব ভালো, ওদেরও মার্কেট শেয়ার হাই, তাহলে আমরা দুইটা স্টার পেলাম। ঠিক আছে, আর যাচ্ছি আপাতত। নাম্বার 2 কুশন মার্কে যাই, কুশন মার্কে কি মার্কেট শেয়ার লো কিন্তু মার্কেট গ্রোথ রেট হাই, গ্রোথ অনেক ভালো কিন্তু ওদের শেয়ার বেশ একটা ভালো না। এটা আমি যদি কোথায় যাই, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ চিন্তা করি, স্যামসাং এর এমন কি প্রোডাক্ট আছে, স্যামসাং এর এমন প্রোডাক্ট যদি বলি আমরা, স্যামসাং এর কি আছে এমন প্রোডাক্ট যেটার মার্কেট গ্রোথ রেট খুব ভালো কিন্তু ওদের শেয়ারটা বেশি একটা ভালো না। স্যামসাং অবশ্যই পেয়ে গেছি, কি ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা, মার্কেটের গ্রোথ রেট এখন একটু, মার্কেট গ্রোথ রেট একটু, কিন্তু গ্রোথ রেট ভালো, মার্কেটের গ্রোথ রেট হাই। গ্রোথ রেটটা এখন আপনারা প্রশ্ন করতে স্যার গ্রোথ রেট কিভাবে, গ্রোথ রেট অনেক কিছু, মার্কেটের ডিমান্ড কেমন, এটার অবস্থা কেমন, কাস্টমারের পারসেপশন কেমন, অনেক কিছু মিলে গ্রোথ রেট হয়। ওকে, মানে মার্কেটটা কিভাবে বাড়ছে, মার্কেটের গ্রোথ, মানে মার্কেটে গত বছর ছিল 1 কোটি টাকার মার্কেট, এখন 2 কোটি টাকার মার্কেট, এইটা যেমন মার্কেট গ্রোথ রেট। ওদের মার্কেট গ্রোথ রেট হচ্ছে যে ডিএসএলআর এ মার্কেট গ্রোথ রেট ভালো কিন্তু ওদের মার্কেট শেয়ার ভালো না, মার্কেট গ্রোথ অনেক ভালো কিন্তু মার্কেট শেয়ার কি ভালো না। ওকে ফাইন, ক্যাশ কাউতে আসি, ক্যাশ কাউতে ওদের মার্কেট শেয়ার হাই কিন্তু মার্কেটের গ্রোথ বেশি ভালো না, এটা কি হতে পারে? স্যামসাং এর যদি আমরা বলি মার্কেট গ্রোথ রেট হাই কিন্তু মার্কেটে ওদের শেয়ার হাই কিন্তু ওদের ওই মার্কেটে, যেমন কিপ্যাড ফোন আমরা ধরতে পারি, যদি এটা তো আর এক কথায় হবে না, এটা অ্যানালাইসিস করার জন্য একটা কোম্পানি কোটি টাকা খরচ করে এই বিসিসি অ্যানালাইজ করার জন্য, এখন আমি তো একজিট বলতে পারি, বাট আমরা ধরে নেই ওদের আমরা ধরে নেই যে ওদের মার্কেটের গ্রোথ রেট যেমন ইয়ার গ্রোথ রেটটা একদমই কমে গেছে, কিপ্যাড ফোনে কিন্তু গ্রোথ রেট ভালো না কিন্তু ওদের কিন্তু ভালো মার্কেট শেয়ার আছে কিপ্যাড ফোনে। ওকে, ডক্স, স্যামসাং এর ডক্স কি আছে, মার্কেট গ্রোথ রেটও লো, ওদের মার্কেট শেয়ারও লো। এটা হতে পারে ওদের ওই যে ক্যামেরা, এটা হতে পারে ওই যে নর্মালি আমরা যে ফিল্ম ক্যামেরাগুলা
মার্কেটে গ্রোথ নো নাই, ওদেরও ওখানে মার্কেট শেয়ারও ভালো। দ্যাটস অল অ্যাবাউট কি বিসিজি ম্যাট্রিক্স। আশা করি কিছুটা বুঝাতে পেরেছি। অ্যানাদার ওয়ান, জিই বিজনেস স্ক্রিন। GE business কি বলা, a method of evaluating business in diversified portfolio along two dimensions, each of which contains multiple factors. এখনো দুইটা ডাইমেনশন দিয়েই কি করা হয়, মেজার করা হয় অর্গানাইজেশনের যে বিজনেস গুলাকে, ডাইভার্সিফাইড পোর্টফোলিও গুলাকে মেজার করা হয়। কিন্তু প্রত্যেকটা ডাইমেনশন অনেকগুলো ফ্যাক্টরস ইনভলভ ওরা রেখেছে। একটা হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস, আর একটা হচ্ছে কম্পিটিটিভ পজিশন অফ ইচ ফার্ম ইন দ্য পোর্টফোলিও। ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস কেমন, ইন্ডাস্ট্রিটা কেমন অ্যাট্রাকটিভ, এখন আমরা হাই লো দিয়ে কিন্তু বুঝে দিতে হচ্ছে। স্পেসিফিক একটা ক্যাটাগরি যেতে হচ্ছে কিসে, আমাদের স্পেসিফিক একটা ক্যাটাগরি যেতে হচ্ছে আমাদের ইয়েতে। স্যার প্রচুর বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, নেট প্রবলেম হচ্ছে, আর বৃষ্টির শব্দের জন্য আমি আপনার কথা ক্লিয়ার কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। সো যেহেতু আমার রেকর্ডিং আছে, সো ডোন্ট ওয়ারি, এটা কভার হয়ে যাবে। সো এই দুইটা ডাইমেনশন দিয়ে কিন্তু এখানেও যে বিজনেস স্ক্রিনেও কিন্তু দুইটা ডাইমেনশন দিয়েই মেজার করা হয় আমার পোর্টফোলিওগুলোকে। কিন্তু এই দুইটা ডাইমেনশনের মধ্যে অনেকগুলো ফ্যাক্টরস ইনভলভ থাকে। ফার্স্ট ওয়ান হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস। আমরা যে বিজনেসটাতে আছি বা যে বিজনেসটাতে আমি যাওয়ার চিন্তা করছি, অথবা আমি যে বিজনেস, ওই বিজনেসের অ্যাট্রাকটিভনেসটা কেমন। এন্ড অ্যানাদার ওয়ান কম্পিটিটিভ পজিশন অফ ইচ ফার্ম ইন দ্য পোর্টফোলিও। আমার পজিশন কি এই বিজনেস, মানে এই ডায়াগ্রামে আমার পজিশন কি। ইন জেনারেল, মোর অ্যাট্রাকটিভ দ্য ইন্ডাস্ট্রি এন্ড দ্য মোর কম্পিটিটিভ আ বিজনেস, দ্য মোর রিসোর্স এন্ড অর্গানাইজেশন শুড ইনভেস্ট ইন দিস বিজনেস। এখন বলা হচ্ছে যেই ইন্ডাস্ট্রিটা অনেক বেশি অ্যাট্রাকটিভ, ওটা অবশ্যই অনেক কম্পিটিটিভ হবে, কারণ সবাই তো অ্যাট্রাকটিভ ইন্ডাস্ট্রি যায়। যেই বিজনেসটা বেশি চলবে, সবাই তো স্যানিটাইজার বা সবাই তো স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ বানাতে যাইবে, কারণ এটা তো অ্যাট্রাকটিভ। তো এখানে কম্পিটিশনও বেশি থাকবে, যেমন এটা অত কোম্পানির এখন স্যানিটাইজার পাওয়া যায় বা এই বিষয় প্রোডাক্টগুলো পাওয়া যায়। সো দ্য মোর রিসোর্স এন্ড অর্গানাইজেশন শুড বি ইনভেস্ট ইন দ্যাট বিজনেস। তাহলে অর্গানাইজেশনগুলোকে ওখানে বেশি রিসোর্স কি করতে হবে, ইনভেস্ট করতে হবে। দিস ইজ দ্য ডায়াগ্রাম। আমি প্রত্যেকটা খুব সুন্দর করে বুঝাই দিই, সমস্যা নেই। আমাকে প্রথমে হচ্ছে নিচে হচ্ছে কম্পিটিটিভ পজিশন আর ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস। ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস আমি কিভাবে বের করব, মার্কেট গ্রোথ কেমন, মার্কেটের সাইজ কেমন, কি রকম ক্যাপিটাল লাগে, কম্পিটিটিভ ইন্টেন্সিটি কেমন, এই সব মিলিয়ে কি আমরা ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেসটাকে কি করি, আমরা ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেসটাকে ডিফাইন করে থাকি। যে মার্কেটে গ্রোথ কেমন, আমরা তো ওখানে শুধু মার্কেট গ্রোথ নিয়ে চিন্তা করছি, কিন্তু জি বিজনেস কিনে বলে এটা কিন্তু সবচেয়ে আরো বেশি ইফেক্টিভ অর্গানাইজেশনের জন্য। বলা হচ্ছে যে মার্কেটের গ্রোথ কেমন, মার্কেটের সাইজ কেমন, মার্কেটের সাইজ বেশি কেমন, তার ক্যাপিটাল রিকোয়ারমেন্টস কেমন, কম্পিটিটিভ ইন্টেন্সিটি কেমন। বেশি কম্পিটিটিভ ইন্টেন্সিটি থাকলে ওখানে ক্যাপিটালও বেশি লাগবে। সো এই ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভিটি যদি হাই হয়, তখন আমার পজিশন কি সেটার উপরে ডিপেন্ড করে আমি মার্কেটে আমার অবস্থান কি সেটা আমি এখানে ডিফাইন করতে পারবো। আমি এক্সাম্পল, অবশ্যই একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব, বাট আমি এই মুহূর্তে আর এক্সাম্পলের দিকে যাচ্ছি না, বাট আমি একটু শর্টে একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দিব যদি পসিবল হয়। ইউনিলিভারের একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা, মানে এটা চেষ্টা করা ডিফিকাল্ট, বাট এটা এই মুহূর্তে আসলে আমি এক্সাম্পল দিয়ে যাচ্ছি না, এক্সাম্পলটা আপনাদের থেকে নিব। ওকে, তো কম্পিটিটিভ পজিশন, আপনার অবস্থান কি ভালো, মিডিয়াম নাকি পুর, আর ইন্ডাস্ট্রি অ্যাক্টিভিটিস কি হাই, মিডিয়াম, লো। এখন আপনার যদি পজিশন মার্কেটে ভালো থাকে এবং ওই 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 যে প্রোডাক্টটা আপনার আছে, ওই প্রোডাক্টের যদি মার্কেটে অ্যাট্রাকটিভনেস অনেক হাই থাকে, আমরা যদি বলি সে ফর, আমরা এক্সাম্পল দিয়ে বলবো, কিন্তু এক্সাম্পলটা রাইট বলা যাবে না। সে ফর এক্সাম্পল স্যামসাং এর এক্সাম্পলে আসি। স্যামসাং এর কম্পিটিটিভ পজিশন কিসে, স্মার্ট টিভিতে, স্মার্ট টিভি, টিভিতে যাই আমরা, স্মার্ট টিভি, মানে স্মার্ট টিভি আমরা ধরলাম, টিভি ধরলাম। তো স্মার্ট টিভিতে স্যামসাং এর পজিশন কি, অবশ্যই গুড। এবং এই ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেসটা কি, খুবই ভালো, কারণ এটার মার্কেট সাইজও বাড়তেছে, মার্কেট গ্রোথ ভালো, ক্যাপিটাল অনেক বেশি লাগে, স্মার্ট টিভি চাইলে এবার বানানো যায় না, এবং অনেক কিছু কম্পিটিশনও আছে, অনেক স্মার্ট টিভি বানাচ্ছে। সো স্যামসাং কি এই জায়গায় উইনার। ওকে ফাইন। এরপর আমরা তিনটা উইনার আগে শেষ করবো, এরপরে লুজার গুলা, এরপরে কুশন মার্কেট হবে। আরেকটা হচ্ছে স্যামসাং এর কম্পিটিটিভ পজিশন ভালো, ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেসও কি হাই। সে ফর এক্সাম্পল ধরলাম, এটা আমি ধরে নিচ্ছি, মানে আপনারা কিন্তু অন্যভাবে এটা নেওয়া দরকার নেই। ওভেনের মার্কেট গ্রোথটা হয়তো মিডিয়াম, মানে মার্কেট অ্যাট্রাকটিভনেস তো মিডিয়াম, এবং তাদের পজিশন কি গুড, ভালো, তো দে আর উইনার। ওকে ফাইন। অ্যানাদার ওয়ান,
আবার উইনার হবে কোম্পানিগুলো কখন, যখন ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস অনেক হাই, মানে ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস হাই এবং তাদের পজিশন কি মিডিয়াম। ফ্রিজ, স্যামসাং এর ফ্রিজ, যেহেতু ওয়ালটনের ফ্রিজ মার্কেটে খুবই খুবই ফ্রিজ, হ্যাঁ ফ্রিজ। এখন মানে ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস হাই, কম্পিটিটিভ পজিশন কি মিডিয়াম, তাহলে কোম্পানিটাকে আমরা বলবো দে আর উইনার। দ্যাটস গুড। এবার আসি আমরা লুজার গুলো। কম্পিটিটিভ পজিশন পুয়ার, কম্পিটিটিভ পজিশন কি পুয়ার, আর ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস মিডিয়াম। তার পজিশনও ভালো না, আবার ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেসটা কি, ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস মিডিয়াম আছে, মানে মিডিয়াম অ্যাট্রাকটিভনেস, কিন্তু তার পজিশন কি পুয়ার অবস্থায়, তাহলে সে লুজার। সে ফর এক্সাম্পল আমরা যদি স্যামসাং এর ডিএসএলআর বলি, ডিএসএলআর এর এখন কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা কম, অ্যাট্রাকটিভনেস আগের মতো নাই, একটু মিডিয়াম পর্যায়ে চলে আসছে, কিন্তু সে কি তার পজিশন কি পুয়ার, এই কারণে সে লুজার। এখন ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস নাই, একবারে লো, মানে এই ইন্ডাস্ট্রিটার এখন আর তেমন একটা অবস্থা ভালো না, ঠিক আছে, ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেসটা খুবই কম, বাট সে কি লুজার, তার পজিশন কি মিডিয়াম, মানে তার মিডিয়াম পজিশন, কিন্তু ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস কি খুবই লো এবং তার পজিশন কি মিডিয়াম, তাহলে সে লুজার। কিভাবে লুজার, যেমন স্যামসাং এর আমরা যদি বলি, এই মুহূর্তে স্যামসাং এর এমন কি প্রোডাক্ট আছে যে ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস খুবই লো বাট তার পজিশন মিডিয়াম, ধরেন ওই যে ক্যামেরা, ধরেন ক্যামেরা, এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে, এভাবে সে লুজার, তাকে কি লুজার বলা হয়। এন্ড অ্যানাদার ওয়ান, অ্যাট্রাকটিভনেস লো, তার পজিশনও লো, তাহলে সে কি পুয়ার। সে ফর এক্সাম্পল স্যামসাং এর কি প্রোডাক্ট আছে আমরা যদি বলি, তো স্যামসাং এর পাওয়ার ব্যাংক বলা যায় না? স্যামসাং এর কি পাওয়ার ব্যাংক আছে? স্যার আছে, কিন্তু এটা ডিমান্ডও বলতে গেলে অনেক কম, আর কিন্তু মার্কেটে না স্যার না ভ্যালু কম। না না ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস তো হাই এটা, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি স্যার না দোনোটা লো। না না ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস আবার ল হইতে হবে। এটা হতে পারে ধরেন পুরোনো দিনের কিছু প্রোডাক্ট বলেন, ধরেন ওই যে ট্যাপ রেকর্ডার বা মাইক বা ওয়াকম্যান, হ্যাঁ ওয়াকম্যান স্যামসাং এর ওয়াকম্যান, হ্যাঁ ওয়াকম্যান কিন্তু সোনির অবস্থা ভালো, ওরা কম্পিটিটিভ পজিশনও লো, আবার ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস তো একবারই লো, ঠিক আছে। আচ্ছা এবার আসি আমরা এই জায়গাতে, এখন যদি ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস যদি লো থাকে কিন্তু আপনি যদি আপনার পজিশন যদি ভালো থাকে তখন আপনি প্রফিট প্রডিউসার। যেমন আমরা ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস কম কিন্তু কিপ্যাড ফোন আপনার পজিশন খুব ভালো, কিপ্যাড ফোনের অথবা অ্যাট্রাকটিভনেস নাই, অথবা মার্কেটের গ্রোথ নাই, মার্কেটের সাইজটা হয়তো মানে মেচিউর হয়ে আছে মার্কেটটা, এইটা আর মানে আর বাড়ছে না, কিন্তু যা আছে তা অবস্থায় থাকছে, হয়তো একটু কমে যাচ্ছে ধীরে ধীরে, তো বাট এটা আপনার প্রফিট প্রডিউসার, এটাতে কিন্তু আপনার ভালো বেনিফিট আসবে যেহেতু আপনি মার্কেটে পুরো অবস্থা, আপনার পজিশন মিডিয়াম, অ্যাট্রাকটিভনেস মিডিয়াম, ইউ আর এ অ্যাভারেজ বিজনেস। আমরা যদি স্যামসাং এর এরকম একটা প্রোডাক্টের কথা চিন্তা করি যে প্রফিট ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস মিডিয়াম আর কম্পিটিটিভ পজিশনও মিডিয়াম, এরকম একটা প্রোডাক্ট যদি আমরা যদি চিন্তা করি, হোম অ্যাপ্লায়েন্স, স্যামসাং এর হোম অ্যাপ্লায়েন্স, অনেক হোম অ্যাপ্লায়েন্স আছে, প্রেসার কুকার টোকার অনেক কিছু আছে, এগুলো ওরা মানে একবার চলে না বলা যাবে না, আবার অ্যাট্রাকটিভনেসও মিডিয়াম, এবং এটা আমরা ধরে নিলাম এটা। And last one and the most important thing that is cushion bar. Competitive position poor কিন্তু attractiveness অনেক অনেক ভালো অ্যাট্রাকটিভ। এটা যদি আমরা বলি স্যামসাং এর এই ক্ষেত্রে স্যামসাং এর এটা হতে পারে কি প্রোডাক্ট এমন হতে পারে যে তাদের পজিশন খুবই পুয়ার কিন্তু মার্কেটে অনেক বেশি ডেভেলপ হয়ে যাচ্ছে। আমরা যদি এটা বলি স্যামসাং এর এই প্রোডাক্টের ক্ষেত্রে ল্যাপটপ, এক্স্যাক্টলি এটা পারফেক্ট, এটা হয়েছে ল্যাপটপ, দ্যাট মিন্স মার্কেটের পজিশন খুবই পুয়ার কিন্তু ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস খুবই হাই, দ্যাট মিন্স ল্যাপটপ। সো ইন দিস ওয়ে কোম্পানি ক্যান ইভ্যালুয়েট দেয়ার পোর্টফোলিও, এভাবে একটা কোম্পানি কিন্তু পোর্টফোলিওগুলো মানে ডেভেলপ করে থাকে। সো দ্যাটস ইট from my side, and now I want to uh, uh, I want to uh, I want to I want to give some feedback regarding your question. আমরা দেখি আর কোনো, আচ্ছা এই টপিকটা আমরা আপাতত গ্লোবালটা আমরা পড়ছি না আপাতত, সো দ্যাটস ইট।